2026 এর টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা সম্পূর্ণ শর্ট সিলেবাস অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 এর যে 4টি অধ্যায় রয়েছে আইসিটিতে, বিশেষ করে 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়, সেই শর্ট সিলেবাসের আওতাধীনে আমরা টোটাল 350টি এমসিকিউ এনেছি, যেটা তোমাদের একবারে বোর্ড প্রশ্ন পর্যন্ত তোমাদের ক্লিয়ার করে দিবে এবং এই প্রশ্ন থেকে তোমরা একবারে হুবহু প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, এটা তোমরা নিঃসন্দেহে থাকতে পারো। তাই এই 350টি এমসিকিউ যদি তুমি কভার করো, তাহলে আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিব যে এই প্রশ্নগুলো থেকে হুবহু প্রশ্ন কমন পাবা। এবং এর পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন বলে আমরা মনে করি না, কারণ এই কয়টা প্রশ্ন কিন্তু তোমাদেরকে সবাই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো দিবে। তাই যারা এখন থেকে যারা এই প্রশ্নগুলো ক্লিয়ার করে নিবা, বা এখনো যে পরিমাণ সময় আছে, আইসিটি একটি সাবজেক্ট, যে সাবজেক্টে শুধুমাত্র কিন্তু নৈবিত্তিক প্রশ্ন থাকে, আমার যতটুকু জানা শুধুমাত্র কি থাকে, নৈবিত্তিক প্রশ্নই থাকে। এর এই কয়টা নৈবিত্তিক যদি তুমি ক্লিয়ার করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার আর কখনোই কোনো সমস্যা হবে না। তো চলো আমরা শুরু করি আমাদের নৈবিত্তিক ক্লাস, এবং আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় থেকে, যেই অধ্যায়টির নাম হলো কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তারপর আমাদের করতে হবে চতুর্থ অধ্যায়, আমাদের লেখালেখি ও হিসাব, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই কয়টা অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। তো এর বাইরে যে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় কিন্তু সিলেবাসে নাই, তাই ওইটা আমরা করব না। তো এক এক করে আমরা যদি আইসিটির প্রথম প্রশ্ন দেখি, প্রথম প্রশ্ন বলছে মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? মাউস কাজ না করলে কোন কাজটি করণীয়? সেক্ষেত্রে হতে হবে পোর্ট পরিবর্তন করা। মাউস কাজ না করলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? পোর্ট পরিবর্তন করতে হবে। মানে মাউস যে পোর্টে লাগানো থাকে, যে ইউএসবি পোর্টে, সেই ইউএসবি পোর্টটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করে অন্যটায় লাগাতে হবে। ডিস্ক ক্লিন আপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে, ডিস্ক ক্লিনার অ্যাপ আসলে মূলত কি কাজ করে? সেক্ষেত্রে ফার্স্ট সে কাজ করে হার্ড ডিস্কের জায়গা খালি করে। হার্ড ডিস্কের জায়গা সে কি করে? খালি করে। মেমোরি এটা অবশ্যই দূর কথা। ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। উত্তর হবে 1 ও 3। ডিস্ক ক্লিনার অ্যাপ ও ডিফ্র্যাগমেন্টার যে কাজটি করে সেটা হলো হার্ড ডিস্কের জায়গা খালি করে, ফাইলগুলো সাজিয়ে কম্পিউটারকে গতিশীল করে। আইসিটির এই যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এই তালার নাম কি? আইসিটির এই যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যারের নিরাপত্তায় এক ধরনের তালা দিতে হয়। এই তালার নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে পাসওয়ার্ড। দিতে হয় কি? পাসওয়ার্ড আমাদেরকে ইউজ করতে হয়। দেন আমাদের পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি, এর পরবর্তী প্রশ্ন তোমাকে বলা হয়েছে সিএমওএস এর পূর্ণরূপ কি? সিএমওএস এর পূর্ণরূপ কি? তো সিএমওএস এর পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। তো 4 নম্বর প্রশ্ন উত্তর হলো সি নাম্বারটা। ভালো করে মনে রাখবা, সিএমওএস এর পূর্ণরূপ হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ভাইরাস কি? ভাইরাস হলো একটি ফোল্ডার, এবং ভিয়েনা নিজে কিন্তু একটি ভাইরাসের নাম, আর কোহেন হলো অ্যান্টিভাইরাসের নাম। তো ভাইরাস হলো একটা ফোল্ডার এবং ভিয়েনা। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি? 1 ও 2। সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? তোমরা যদি খুব সহজভাবে বুঝতে পারবে যে অপারেটিং সিস্টেম সবসময় কোন ড্রাইভে থাকে, সবসময় সি ড্রাইভে থাকে। সাধারণত অপারেটিং সিস্টেম সবসময় কোন ড্রাইভে থাকে? সি ড্রাইভে থাকে। আমি যদি দেখাই, এটা আমার কম্পিউটার নাকি, এই কম্পিউটারে দেখো অপারেটিং সিস্টেমে দেখো লোকাল ডিস্ক সি। ঠিক আছে, তো কম্পিউটারে যে উইন্ডোজটা থাকে বা অপারেটিং সিস্টেমটা থাকে, সেটা কিন্তু সবসময় সি ড্রাইভে থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? সাধারণত অপারেটিং সিস্টেম সি ড্রাইভে থাকে। তোমার জিমেল অ্যাকাউন্টকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টের নিরাপত্তা আরো জোরদার করবে? আবার বলছি, তোমার জিমেল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। কোন পদ্ধতি ব্যবহার করে তোমার অ্যাকাউন্টের নিরাপত্তা আরো জোরদার করবে? সেক্ষেত্রে উত্তর হবে হলো 2 স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি। 2 স্টেপ ভেরিফিকেশন পদ্ধতির মাধ্যমে এটাকে কি করা যাবে? আরো শক্তিশালী করা যাবে। দেন আমরা পরবর্তী প্রশ্ন যদি আসি, বলা হয়েছে সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে
কি লিখতে হয়? সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়? উত্তর হবে রেগেডিট লিখতে হয়। কম্পিউটার সচল ও শক্তিশালী রাখতে কি করা প্রয়োজন? কম্পিউটার সচল ও শক্তিশালী রাখতে কি করা প্রয়োজন? উত্তর হবে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। কম্পিউটার সচল ও গতিশীল করতে কি করতে প্রয়োজন? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। কম্পিউটারের সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? কম্পিউটারের সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয়? কম্পিউটারের সর্বপ্রথমত অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়, মানে উইন্ডোজ দিতে হয়। যদি উইন্ডোজ না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার রান বা ওপেন হবে না। তাই কম্পিউটারের সর্বপ্রথম অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ কি করতে হয়? ইনস্টল করতে হয়। ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার ধাপ কতটি? ভিএলসি মিডিয়া প্লেয়ার হলো একটি ভিডিও প্লেয়ার যার মাধ্যমে আমরা ভিডিও অডিও দেখে থাকি। তো এই ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করার জন্য কয়টা ধাপ রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে 8টি ধাপ রয়েছে। কয়টি ধাপ রয়েছে? 8টি ধাপ রয়েছে। ভাইরাসের নামকরণ করেন কে? ভাইরাস এর নামকরণ করেন কে? সেক্ষেত্রে উত্তর হবে অধ্যাপক ফ্রেড কোহেন। ভাইরাসের নামকরণ করেন হলো অধ্যাপক ফ্রেড কোহেন হলো ভাইরাসের কি করেন? নামকরণ করেন। নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। নাসিমা বেগম একটি বহুজাতিক কোম্পানিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন। একজন সহকর্মী তার কম্পিউটার থেকে পেন ড্রাইভের মাধ্যমে কিছু কপি করে নেওয়ার পর থেকে দেখলেন যে তার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার চালু হয় এবং কম্পিউটার গতিও কমে গেছে। তার মানে পেন ড্রাইভের মাধ্যমে তার কম্পিউটার কিছু একটা প্রবেশ করেছে। তো কম্পিউটারের এই অবস্থার জন্য নিচের কোনটি দায়ী হতে পারে? তো দেখো, পেন ড্রাইভের মাধ্যমে কম্পিউটার কি প্রবেশ করছে? ভাইরাস প্রবেশ করছে। কম্পিউটার পেন ড্রাইভের যে কোনো একটা পেন ড্রাইভ যখন প্রবেশ করানো হয়, তার যদি কোনো ভাইরাস থাকে বা কোনো খালি ফোল্ডার থাকে, এমটি ফোল্ডার, সেগুলো কি হয়? সেগুলো সবসময় কি কম্পিউটার প্রবেশ করে এবং তা আমাদের কম্পিউটারকে কি গতিশীল থেকে রোধ করে বা নষ্ট করে দেয় বা গতি কমিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, তারপর নাসিমার কম্পিউটারে যে সমস্যা দেখা যেতে পারে তা হলো, মানে কম্পিউটারে যেহেতু ভাইরাস প্রবেশ করছে, এই ভাইরাসের কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে? তো এই ভাইরাসের কারণে প্রথম সমস্যা দিতে পারে অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করতে পারে, আর রাখা ফাইলগুলোর আকার বেড়ে যেতে পারে, মেমোরি কম দেখাতে পারে। উত্তর হবে 3টাই সঠিক। ভাইরাসের কারণে এই 3টা সমস্যায় কিন্তু আমরা সম্মুখীন হই। ঠিক আছে। আচ্ছা, দেন আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে। টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে, তো টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে কি হবে? এক, হার্ড ডিস্কের জায়গা খালি হবে, আর কম্পিউটার গতি বেড়ে যাবে। উত্তর হবে 1 ও 3। ঠিক আছে। টেম্পোরারি ফাইল মানে হলো, টেম্পোরারি মানে খালি ফাইলগুলো, তো যেগুলোর কোনো কাজ নেই সেই ফাইলগুলো যদি মুছে দেওয়া হয় হার্ড ডিস্কের জায়গা খালি হবে, কেননা সেই জায়গাটা যে জায়গাটা দখল করছিল সেটা বাদ যাবে, আর জায়গা খালি হওয়ার কারণে কম্পিউটার কি গতিও বেড়ে যাবে। বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রান্ত করে? বুট ভাইরাস ডিস্কের কোনটিকে আক্রমণ করে? তো কোনটিকে আক্রমণ করে? সেক্ষেত্রে উত্তর হবে বুট সেক্টরকে আক্রমণ করে। কোনটিকে আক্রমণ করে? বুট সেক্টরকে আক্রমণ করে। সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হয়? সিডি, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক ইত্যাদিকে নিরাপদ রাখার জন্য কোন কাজে সতর্ক থাকতে হয়? তো যে কোনো একটা পেন ড্রাইভ যখন ইউজ করতে হয় তখন আমরা ডাউনলোডের টপিকটা নিয়ে একটু কি করব? নিরাপদ থাকবো, যে এমন কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড দেবো না যার মাধ্যমে আমার পেন ড্রাইভ বা সিডি বা হার্ড ডিস্কে কোনোরূপ ভাইরাস আক্রমণ করে। যেহেতু কোনো বাইরে থেকে কোনো কিছু ইনস্টল করার সময় বা ডাউনলোড করার সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, মেধাস্তর সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি? মেধাস্তর সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে বিএসএ। বিএসএ হলো কি করে? নজরদারি করে। ইউনিকো পাসওয়ার্ড বা ইউনিক পাসওয়ার্ডে গোপনীয়তা রক্ষা করার জন্য প্রয়োজন। ইউনিক পাসওয়ার্ডে গোপনীয়তা রক্ষা করার জন্য প্রয়োজন কি প্রয়োজন? সেক্ষেত্রে প্রয়োজন নিজের বা পরিবারের নাম না লেখা, কারণ নিজের নাম বা পরিবারের নাম লিখলে এটা খুব সহজেই বোঝা যায় এটা কোনো ইউনিক নাম হয় না। সবার আগে যখন পাসওয়ার্ড চেষ্টা করবে তখন কিন্তু তোমার এবং তোমার প্রিয়জনের নাম দিয়ে চেষ্টা করবে যে কেউ। ঠিক আছে। তো এটাকে না রাখতে হয়। আর পরের কথা হলো প্রিয় কবিতা ও ঐতিহাসিক ঘটনা বা
প্রায়শই পাসওয়ার্ড পরিবর্তন, এই কাজ দুইটা যদি করো তাহলে অবশ্যই তোমার কি ইউনিক পাসওয়ার্ডে গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত? আসক্তি বলতে গেমের, যেমন ধরো কম্পিউটার আসক্তি, এখানে মেনলি আসক্তি বলতে কম্পিউটার আসক্তি, কম্পিউটার গেম খেলার যে আসক্তিগুলো রয়েছে এই ধরনের আসক্তিকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো আসক্তি থেকে যখন মুক্ত থাকার জন্য কোনো কাজটি করা উচিত সেই বিষয়টা। তো যে কোনো আসক্তি থেকে মুক্ত থাকার জন্য নিজেকে বোঝাতে হবে ও স্বীকার করে নিতে হবে। কি করতে হবে? নিজেকে বোঝাতে হবে যে এই জিনিসটা থেকে আমাকে দূরে থাকতে হবে এবং এটাকে স্বীকার করে মেনে নিতে হবে, ঠিক আছে। ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে? ভাইরাস কম্পিউটারের কোথায় অবস্থান করে? উত্তর হবে মেমোরিতে। মেমোরিতে, হার্ড ডিস্কে বা পেন ড্রাইভে বা এসএসডিতে। কি ভাইরাস কম্পিউটার কোথায় অবস্থান করে? মেমোরিতে, হার্ড ডিস্কে, এসএসডিতে, এগুলোতে কি করে? সবসময় ভাইরাস অবস্থান করে থাকে। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? টেম্পোরারি ফাইল যদি বেশি হয়, মানে খালি ফাইলগুলো যদি বেশি হয়, সেক্ষেত্রে খুব অনায়াসে কম্পিউটারের গতি কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। টেম্পোরারি ফাইল যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কম্পিউটার কি হবে? স্লো হয়ে যায়। টেম্পোরারি ফাইল যদি বেশি থাকে সেক্ষেত্রে কম্পিউটার হয়ে যাবে কি? স্লো। সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যায়। থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যাবে? আবার বলছি, কম্পিউটার আনইনস্টল মানে সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ থেকে যায়। থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যাবে? সেক্ষেত্রে উত্তর হবে থেকে যাওয়া যে অংশটা আছে সেটা রেজিস্ট্রি ফাইলে পাওয়া যাবে। সেটা রেজিস্ট্রি ফাইলে তুমি খুব অনায়াসে পেয়ে যাবা। দেন আসবো আমরা পরবর্তী প্রশ্নে। আমরা আজকে কিন্তু তোমাদের শর্ট সিলেবাস অনুসারে দ্বিতীয়, চতুর্থ এবং পঞ্চম, ষষ্ঠ এটা করবো একবারে তোমাদের মেন পরীক্ষার জন্য। কেউ যদি মনে করো সামনে কি প্রি টেস্ট আছে, প্রি টেস্টের জন্য পড়বো। হ্যাঁ, প্রি টেস্টে যেই সিলেবাসটুকু আছে ততটুকুর মধ্যে পড়ো। প্রি টেস্ট আছে কত? 2 আর 3 অধ্যায় আছে মনে হয়। তো যদি 2-3 মানে 2 আর 4 অধ্যায় আছে, 2 আর 4 অধ্যায় থাকলে 2-4 পড়ো। আর যদি প্রি টেস্টে কারো যদি বেশি থাকে 2-4-5 অধ্যায় থাকে সেক্ষেত্রে 3 অধ্যায় পড়ো। আর যদি এবার টেস্টেও তুমি এটা পড়তে পারবা, আবার তোমার কি ফাইনালের জন্য কিন্তু এইটাই, আলাদা কেউ কিছু দেবে না। এখানে টপ 350 এমসিকিউ আছে, তুমি প্রত্যেকটা অংশে কমন পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা চলে যাবো 24 নম্বর প্রশ্ন। বলেছে কোন পাঁচওয়ার্ডটিতে জটিল বিন্যাস ব্যবহার করা হয়েছে? মানে জটিল, তুমি যদি দেখো জটিল হলো বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, সিনোম, এগুলো কোনটা আছে? তুমি যদি খেয়াল করো এখানে শুধু ছোট হাতের অক্ষর এবং 1 2 3 আছে, এটা কিন্তু হলো না। এখানে দুইটা আইটেম ব্যবহার করেছে। এখানে বড় হাতের একটা আইটেম ব্যবহার করেছে, ছোট হাতের একটা আইটেম, দুইটা আইটেম, একটা হ্যাশট্যাগ, তাহলে 3টা আইটেম, আর 1 2 3 একটা, তাহলে 4টা আইটেম ইউজ করা হয়েছে। এখানে বড় হাত, ছোট হাত এবং সংখ্যা ইউজ করছে, 3টা আইটেম ইউজ করছে। এখানে ছোট হাত, হ্যাশট্যাগ এবং এখানেও 3টা আইটেম ব্যবহার করছে। তার মানে এইখানে তারা বেশি আইটেম ব্যবহার করছে, ঠিক আছে। বড় হাতের, ছোট হাতের 2টা আইটেম, হ্যাশট্যাগ একটা, 3টা আইটেম, আর 1 2 3 একটা, তাহলে 4টা আইটেম ব্যবহার করছে। মানে এই সংখ্যাটা হলো সবচেয়ে বেশি জটিল। এভাবে তোমাকে হিসাব করে দেখতে হবে যে কোন অংশে ভিন্নতা বেশি, যেখানে ভিন্নতা যত বেশি সেই বিন্যাসটা তত বেশি জটিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? ব্রাইটনেস কোন ডিভাইসের সাথে সম্পর্কিত? সেক্ষেত্রে উত্তর হবে মনিটর। মনিটরের সাথে ব্রাইটনেস সম্পর্কিত, কারণ মনিটর যেমন হবে সেরকম। যেমন আমার মনিটরে মনে করে কিছু কিছু প্রবলেম আছে, মাঝে মধ্যে আমি কিছু কিছু অংশ ক্লিয়ার দেখতে পাই না, যেমন এই অংশটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এটা মেনলি আমার মনিটরের প্রবলেম, ঠিক আছে। তো এটা বিষয়। তো যাক, পরবর্তী আমার 26 নম্বর প্রশ্ন সেই বলা হয়েছে কোনো একটি কম্পিউটারে মেমোরি কম দেখাচ্ছে, ফাইল খুললে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিচ্ছে এবং কাজ করতে করতে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, এর কারণ কোনটি? আচ্ছা দেখো, এরকম যে ঘটনা যে কাজ করতে করতে বন্ধ হয়ে যাচ্ছে, মেমোরি ফাইল বেশি দেখাচ্ছে, তারপর তোমার কি কম্পিউটারের গতি কমে যাচ্ছে, এটা মেন কারণ হলো কি? ভাইরাস। আর মেন কারণ হলো ভাইরাস। মেনলি এখানে ভাইরাসের সংক্রমণ হয়েছে, কম্পিউটারটি কি হয়েছে? মেনলি ভাইরাসের কি হয়েছে? সংক্রমণ হয়েছে। নিচের উদ্দীপকটি পড়ো এবং পরবর্তী 2টি প্রশ্ন উত্তর দাও। ইদানিং রাফের কম্পিউটার ঘন ঘন হ্যাং করে বা রিস্টার্ট হয়ে যায়। রাফি তার বন্ধু আয়ানকে বিষয়টি জানালে আয়ান তাকে ট্রাবল শুটিং, ক্ষতিকারক সফটওয়্যার ও প্রতিরোধক সফটওয়্যার সম্পর্কে ধারণা ও পরামর্শ দিল। প্রশ্ন হলো কম্পিউটারের উক্ত সমস্যা দূরকরণে প্রয়োজনীয়। তো এখানে তুমি যদি কম্পিউটার স্লো হয়ে গেছে, হ্যাং হয়ে যাচ্ছে, রিস্টার্ট হয়ে যাচ্ছে, তো এখানে যে মেনলি যে প্রবলেমটা হয়েছে সেইটাকে সমস্যা দূর করতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে করতে হবে সমস্যাগ্রস্ত কুলিং ফ্যান বদলিয়ে ফেলতে হবে। কি করতে হবে? কুলিং ফ্যানটা বদলিয়ে ফেলতে হবে, কারণ কুলিং ফ্যানের সমস্যা হলে অতিরিক্ত হিট হয়ে যায়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়ে থাকে।
আরেকটা বিষয় হলো আপগ্রেড অ্যান্টিভাইরাস দ্বারা হার্ড ডিস্ক ড্রাইভ ক্লিন করতে হবে, কেননা সেখানে ভাইরাস আক্রমণ হতে পারে। তো উত্তর হবে 2 ও 3। আয়নের পরামর্শগত সফটওয়্যার, মানে আয়ন তো অ্যাকচুয়ালি যেহেতু ভাইরাসের কারণে অ্যান্টিভাইরাসের নাম পরামর্শ করবে, তো এখন প্রশ্ন হলো অ্যান্টিভাইরাসের নাম কি হবে। সেক্ষেত্রে এখানে যে ভাইরাসগুলো আছে যেমন অ্যান্টিভাইরাস, কথা ঠিক, সে অ্যান্টিভাইরাসের উত্তর দেবে। ম্যালওয়্যার, ম্যালওয়্যার কিন্তু একটা অ্যান্টিভাইরাসের মধ্যেই পড়ে। তারপর স্পাইওয়্যার, স্পাইওয়্যার কিন্তু একটি অ্যান্টিভাইরাসই। তো এখানে উত্তর হবে 3টাই সঠিক, কারণ এই 3টাই হলো অ্যান্টিভাইরাসের নাম, এই 3টা হলো অ্যান্টিভাইরাসের নাম, তাই 3টাই সঠিক। তারপর নার্সিসম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে? নার্সিসম শব্দটি কোন বিজ্ঞানে ব্যাখ্যা করা হয়েছে? উত্তর হবে মনোবিজ্ঞান। উত্তর হবে কি? মনোবিজ্ঞানে ব্যবহার করা হয়েছে। পাসওয়ার্ড ইউনিক না হলে ভাইরাস সহজে আক্রমণ করে, হ্যাকিং এর সম্ভাবনা থাকে, তথ্য চুরি হতে পারে। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমরা এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি, তার পরবর্তী প্রশ্নে বলা হয়েছে তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কি নামে একটি আইন চালু আছে? তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে তথ্য অধিকার আইন 2009 সালে কিন্তু চালু করা হয়। তার মানে 31 নম্বর প্রশ্ন হলো তথ্য অধিকার আইন 2009 হবে, কেননা তথ্য অধিকার বাংলাদেশের সর্বশেষ তথ্য অধিকার আইন চালু করা হয়েছিল 2009 সালে। তাই তথ্য অধিকার নিশ্চিত করার জন্য যে কি নামে তোমার একটি আইন চালু করা হয় সেটার উত্তর হবে তথ্য অধিকার আইন 2009। কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? সেক্ষেত্রে আমি তোমাকে ক্লিয়ার বলি যে এখানে কম্পিউটারের সবচেয়ে বেশি জটিল বিষয় হলো অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ দেওয়া। উইন্ডোজ দেওয়ার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, তাই উত্তর হবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম সফটওয়্যার চালু করতে যতটা কষ্ট তা অন্য কোনো ক্ষেত্রে ততটুকু কিন্তু কষ্ট হয় না, ঠিক আছে? আচ্ছা, তারপরে রান কমান্ড চালু করার জন্য কোনটি চাপতে হবে? রান কমান্ড চালু করার জন্য কোনটি চাপতে হবে? উত্তর হবে উইন্ডোজ কি প্লাস আর। রান কমান্ড চালু করার জন্য উইন্ডোজ কি প্লাস আর চাপতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বিষয় সূচক চিহ্ন আছে, এখানে কিছু সিম্বল আছে, তো এগুলো কি? এগুলো কি? তো তুমি যদি খেয়াল করো এগুলো হলো বিশেষ ধরনের চিহ্ন, এগুলো কি এক একটা চিহ্ন, তাই উত্তর হবে এটা হলো বিশেষ ধরনের চিহ্ন। এটা উত্তর কি? বিশেষ চিহ্ন। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে ডিস্ক ক্লিন আপ ও ডিফ্রগমেন্টার, ঠিক আছে? তো এইটা মেইনলি ব্যবহার করা হয়, যেমন আমরা এখানে একটা সফটওয়্যার ইউজ করি। তো কম্পিউটারকে কি গতিশীল রাখার জন্য আমাদের এই ডিস্ক ক্লিনার অ্যাপটা ব্যবহার করতে হয়। কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? কোনটির মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়ায়? খুব স্বাভাবিকভাবে যার মাধ্যমে, মানে কোনো একটা মেমোরি যেটা মনে করে এই পাশ থেকে ওই পাশে রিপিট হয়, বা যেমন আমাদের একটা মেমোরি থাকতে পারে, সিডি থাকতে পারে, পেন ড্রাইভ থাকতে পারে, এসএসডি থাকতে পারে, যে জিনিসগুলো জায়গা দখল করে সেই জায়গা জিনিসগুলোর মাধ্যমেই কিন্তু কি হতে পারে, তোমার ভাইরাস এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যেতে পারে। যেমন এখানে রাখছে র্যামের মাধ্যমে কিন্তু কোনো জায়গা দখল করে না। মাউস কিন্তু কোনো জায়গা দখল করে না। সিডি, হ্যাঁ সিডির মাধ্যমে কিন্তু অবশ্যই যায়, কেননা সিডির মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। তাই যখন একটা সিডি আরেকটা সিডিতে, মানে আরেকটা কম্পিউটারে ইনস্টল করা হয়, তখন তার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। আর কিবোর্ডের মাধ্যমে ভাইরাস তো ছড়ানো পসিবিলিটি নেই। কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি? কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখালে সমাধানের উপায় কি? সেক্ষেত্রে উত্তর হবে মাদারবোর্ডে অধিক র্যাম ব্যবহার করতে হবে। মাদারবোর্ডে অধিক র্যাম কি করতে হবে? ব্যবহার করতে হবে, কারণ মাদারবোর্ডে মেনলি র্যামের সাইজটা কম, তাই নট এনাফ মেমোরি দেখিয়ে থাকে। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। তো আমাদের বিগত সালের কিছু প্রশ্ন শেষ, এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের থাকে। বিগত সালের সাথে সাথে তোমাদেরকে আরো কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখা থাকে, যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু আসে। একই ধরনের প্রশ্ন, প্রায় একই কোয়ালিটির প্রশ্নই থাকে, বাট এগুলো সম্পর্কে তোমাকে একটা ফুল একটা ধারণা তোমাদের থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন হলো সিডি, ডিভিডি ও পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথম চালু হয়? সিডি, ডিভিডি ও পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথম চালু হয়? সেক্ষেত্রে উত্তর হবে অটো রান। উত্তর হবে কি? অটো রান। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও।
ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয়, মানে এখানে মেনলি ভাইরাস ঢুকেছে, ঠিক আছে। আরো লক্ষ্য করেন কম্পিউটারের কাজের গতিও কমে গেছে, তাহলে শিওর ভাইরাস, যেহেতু কম্পিউটার বন্ধ হয়ে যাচ্ছে, কম্পিউটারের গতি কমে যাচ্ছে এবং কম্পিউটারে তোমার কি হয়েছে, তার মনে পড়লো বন্ধুর পেন ড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে। তার মানে এই পেন ড্রাইভের মাধ্যমে সেই ভাইরাসটি কি হয়েছে, তার কম্পিউটারে কিন্তু প্রবেশ করছে। এখন প্রশ্ন হলো কম্পিউটারে এই অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে? খুব সহজভাবেই কি হবে, ভাইরাস সফটওয়্যার দায়ী হবে। কি হবে, ভাইরাস সফটওয়্যারের জন্য কম্পিউটার গতি কম হয়ে যায়, টেম্পোরারি ফাইলের বেশি হয়ে থাকে, পাশাপাশি যে জায়গাটা তুমি দখল করে সেটা বেশি দেখায় বা মেমোরি বেশি দেখায়। এই তিনটা সমস্যা মেনলি ভাইরাসের কারণে হয়ে থাকে। এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটার, তো যেহেতু ভাইরাস কম্পিউটার প্রবেশ করছে, এর ফলে প্রথমে তো অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে, রাখা ফাইলের আকার বেড়ে যেতে পারে, যেমনটা আমি বললাম, মেমোরি কম দেখাতে পারে। মেমোরি কম দেখাতে পারে। উত্তর হবে তিনটাই সঠিক। এখানে তিনটা কাজই হতে পারে। নিচের কোনটি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ? অবশ্যই সেটা কি, ভাইরাস জনিত সফটওয়্যার। তো এখানে দেখো স্পাইওয়্যার একটা ভাইরাস, ঠিক আছে, স্পাইওয়্যার একটাই ভাইরাস। আর এখানে বাকি যে তিনটা আছে, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, তারপর অ্যান্টি ম্যালওয়্যার, এগুলো হলো তোমার এগুলো সব হলো তোমার অ্যান্টিভাইরাস। তো অ্যান্টিভাইরাস কিন্তু কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ নয়, মেইনলি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ হলো তোমার কি স্পাইওয়্যার, তারপর মালওয়ে, অ্যান্টিটা বাদ দিলে মালওয়ে, এই দুইটা কিন্তু তোমার কি কম্পিউটারের জন্য ঝুঁকিপূর্ণ। এটা হলো তোমার ভাইরাসের নাম। টু স্টেপ ভেরিফিকেশনের জন্য মোবাইলে কি পাঠানো হয়? টু স্টেপ ভেরিফিকেশন, যেমন জিমেলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন করা হয়, তোমরা যেমন ফেসবুক টিকটক ইউজ করে থাকো। তো যখন টু স্টেপ ভেরিফিকেশন তোমার কি একটা ফেসবুক অ্যাকাউন্টে অন করা থাকে, তখন যখন তুমি ওই জিনিসটা ইনস্টল করতে মানে লগ ইন করতে যাও, তখন কিন্তু তোমার কম্পিউটারে একটা কি পাঠানো হয়, একটা সিকিউরিটি কোড কিন্তু পাঠানো হয়। সেই কোডটি টাইপ করার পরে কিন্তু তোমাকে প্রবেশ করতে দেওয়া হয়। তাই টু স্টেপ ভেরিফিকেশনের জন্য মোবাইলে কি করতে হয়, তোমার সিকিউরিটি কোড পাঠানো হয়। ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা হয়। তো ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে কি কি জমা হয়? ফার্স্ট তো এখানে জমা হয় হলো কুকিজ হয়, তারা টেম্পোরারি ফাইল যুক্ত হয়। তাহলে উত্তর হবে 3 বিএসএ এর মানে 2011 এর প্রতিবেদন অনুযায়ী প্রতি 10 জনে কতজন পাইরেসি মুক্ত? বিএসএ এর 2011 এর প্রতিবেদন অনুযায়ী প্রতি 10 জনে কতজন পাইরেসি মুক্ত? সেক্ষেত্রে 40 নম্বর প্রশ্নের উত্তর হবে 7 জন। 10 জনের মধ্যে 7 জন হলো পাইরেসি মুক্ত আর 3 জন হলো পাইরেসি যুক্ত। ভাইরাস সাধারণত যা ক্ষতি করতে পারে, ফাইল মুছে দিতে পারে, ডেটা বিকৃতি করতে পারে, সিস্টেমকে ধীর গতি করতে পারে। উত্তর হবে তিনটাই সঠিক। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখলের কারণ কোনটি? চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখলের কারণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ভাইরাস। টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করা হয় কোনটিতে? টু স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করা হলো gmail.com, ঠিক আছে, মানে জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন করা হয় কি জিমেল অ্যাকাউন্টে। বুট ডিস্ক ফেলার অথবা তোমার কি হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখায়। কি বুট ডিস্ক ফেলার অথবা হার্ড ডিস্ক নট ফাউন্ড, এই মেসেজটা কখন দেখায়? এই মেসেজটা মূল্যে দেখায় হার্ড ডিস্কের সাথে ডেটা কেবল সংযুক্ত না থাকলে, হার্ড ডিস্কের সাথে পাওয়ার কেবল সংযুক্ত না থাকলে। উত্তর হবে 1 ও 2। মাউস কাজ না করলে, তো মাউস কাজ না করলে আমাদের কি করতে হবে? পোর্ট পরিবর্তন করে দেখতে হবে, বায়োসে প্রবেশ করে মাউস ডিসেবল আছে কিনা দেখতে হবে, একটি ভালো মাউস পোর্টে লাগিয়ে দেখতে হবে। উত্তর হবে তিনটাই সঠিক। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টলের প্রক্রিয়া কোনটির উপর নির্ভর করে? উত্তর হবে অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করে। নিচের তথ্যের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ফাহিমের কম্পিউটার গতি দিন দিন কমে যাচ্ছে, এর জন্য ফাহিমের বন্ধু তাকে একটি সফটওয়্যার ব্যবহার করে
কম্পিউটার গতি বাড়াবার পরামর্শ দিল। তাহলে কম্পিউটার মেইনলি ধীরগতি সম্পন্ন হয়ে এলো ভাইরাসের জন্য, আর ভাইরাসকে প্রতিরোধ করার জন্য অ্যান্টিভাইরাস ইউজ করার পরামর্শ দেওয়া থাকে। তার মানে এখানে মেইনলি অ্যান্টিভাইরাসের কথা বলা হয়েছে। ফাহিমের বন্ধু তাকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিল? ফাহিমের বন্ধু তাকে কোন সফটওয়্যার, দেখো এখানে নিচে আমি যদি অপশনগুলো দেখি এখানে কোনো অ্যান্টিভাইরাসের নাম নাই, কিন্তু এখানে একটা কথা আছে ডিস্ক ক্লিন আপ বা ডিস্ক ফ্রিডেনশন ফ্রিগেন মেন্টাল মনে হয়। তো এই যে দুইটা সফটওয়্যার আছে, এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু কি হয় গতি বাড়ানো যেতে পারে। কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ কি? কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হওয়ার কারণ কি? কম্পিউটারে ভাইরাস থাকলে কম্পিউটার ঘন ঘন কি হয় রিস্টার্ট হয়ে যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কম্পিউটারের বায়োসের কোন অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না? কারণ কম্পিউটারের বায়োসে কোন অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না, এর কারণ কি? সেক্ষেত্রে 53 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো CMOS ব্যাটারির কার্যক্ষমতা হারালো। কত সালে ভাইরাস শব্দটির নামকরণ হয়? কত সালে ভাইরাস শব্দটির নামকরণ করা হয়? তোমরা আশা করি জানো যে ডক্টর ফ্রিড হলো তোমার কি ভাইরাসের নামকরণ করেছে, এবং তিনি এইটা কত সালে করেছেন? তিনি এটা করেছেন হলো 1983 সালে। 1983 সালে ডক্টর ফ্রিড তোমার কি ভাইরাসের নামকরণ করেন। র্যাম সমস্যাযুক্ত হলে কোন সমস্যাটি দেখা দেয়? দেখো যদি র্যামে কোনো সমস্যা হয় তাহলে কম্পিউটারের ডিসপ্লেতে কিছুই দেখাবে না। র্যামে যদি কোনো সমস্যা হয় মনিটরে কি কিছুই দেখা যায় না। হ্যাঁ, কাগজটা কমপ্লিট করো নাই তুমি, তাহলে করবে না তুমি ডাইকা। র্যাম সমস্যাযুক্ত হলে কোন সমস্যাটি দেখা যায়? সেক্ষেত্রে উত্তর হবে মনিটরে কিছু দেখা যায় না। মনিটরে কি হয়? মনিটরে কিছু দেখা যাবে না। র্যামে কোনো প্রবলেম হলে সেটা মনিটর দেখা যাবে না। নিচের তথ্যের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। মাহাজাবিন তার কম্পিউটারে তথ্য রক্ষায় পাসওয়ার্ড ব্যবহার করে। তার ব্যবহার করা পাসওয়ার্ডটি এমন যা কেউ সহজে অনুমান করতে পারবে না এবং যা অন্যদের থেকে আলাদা। মাহাজাবিন কিছু নিয়ম মেনে পাসওয়ার্ডটি তৈরি করেছিল। মাহাজাবিনের পাসওয়ার্ডটি কেমন? মাহাজাবিনের পাসওয়ার্ডটি কেমন? উত্তর হবে মৌলিক। উত্তর হবে কি? মৌলিক, মানে একক ধরনের। ঠিক আছে, মাহাজাবিনের পাসওয়ার্ড হলো মৌলিক ধরনের। মাহাজাবিন যে নিয়মগুলো অনুসরণ করেছিল, মানে মৌলিক নিয়ম অনুসরণ করেছিল, তিনি সব ধরনের বিষয় ইউজ করছে। এখানে এই ধরনের যদি অপশন দেখো তুমি তিনটে সঠিক মেরে দিবা। এখানে বলছে সংখ্যা, চিহ্ন এবং শব্দের ব্যবহার করেছিল তিনি। ব্যক্তিগত তথ্য অবশ্যই ব্যবহার করা যাবে না। ব্যক্তিগত কোনো তথ্য ব্যবহার করলে সেটা কিন্তু ইউনিক বা মৌলিক হবে না। ঠিক আছে, তো এটা বাদ। তো উত্তর হবে বড় অক্ষর, ছোট অক্ষর এগুলো ইউজ করছিল। উত্তর হবে 1 ও 3। কম্পিউটারে CPU ফ্যানটি কোথায় থাকে? কম্পিউটারে CPU ফ্যানটি কোথায় থাকে? দেখো আমাদের কম্পিউটারে কিছু জিনিস থাকে। প্রথম থাকে মাদারবোর্ডের উপরে থাকে হলো তোমার আমরা যেটা প্রসেসর বলি। এই প্রসেসরের উপরে মেইনলি হলো CPU ফ্যানটা কিন্তু থাকে, মানে প্রসেসরটা যেন তোমার কি হয় গরম না হয়ে যায়, সেখানে কিন্তু এই জিনিসটা লাগানো হয়ে থাকে। এখন প্রশ্ন তোমাকে বলছে হলো কম্পিউটার কোথায় তোমার কি ব্যবহার করে, আমি তোমাকে যদি ক্লিয়ার করি একটু। এখানে বলছে হলো কম্পিউটারের CPU ফ্যানটি কোথায় থাকে। তো এখানে যে অপশনগুলো আছে সেই ক্ষেত্রে উত্তর হবে মাদারবোর্ড, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মাদারবোর্ডে থাকে না। তুমি কথাটা ক্লিয়ারলি বোঝো। যখন একটা কম্পিউটার থাকে, একটা কম্পিউটারের মাদারবোর্ড, আমি ধরে নিলাম যে এরকম একটা মাদারবোর্ড থাকে কম্পিউটারে। এই মাদারবোর্ডের এই মাঝখান পয়েন্ট বরাবর একটা CPU লাগানো থাকে, মানে তোমার প্রসেসর লাগানো থাকে। এই প্রসেসরের উপরে মেইনলি হলো CPU ফ্যানটা থাকে, মানে এই প্রসেসরটাকে যেন কি করা হয় ঠান্ডা করা থাকে। তো মেইনলি এখানে প্রসেসর অপশন নাই, তাই উত্তরটা হবে মাদারবোর্ড। কম্পিউটারের CPU ফ্যানটি থাকে হলো মাদারবোর্ডে। কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যায় কি কারণে? কম্পিউটার ঘন ঘন রিস্টার্ট হয়ে যায় কি কারণে? তো কি কারণে হয়ে থাকে? CPU এর উপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে। দেখছো এখানে আমি বললাম না CPU থাকবে, দেখছো CPU এর উপর, দেখছো CPU বলতে প্রসেসর, এই প্রসেসরের উপরে সংযুক্ত কুলিং ফ্যানটি যদি না ঘুরলে সেক্ষেত্রে কিন্তু ঘন ঘন রিস্টার্ট হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন হলো কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়? কম্পিউটারে কোন সফটওয়্যারটি সর্বপ্রথম ইনস্টল করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা উইন্ডোজ। এই উইন্ডোজকে সর্বপ্রথম ইনস্টল করতে হয়, দেন সে কোনো কিছু প্রবেশ করা যায়। জনগণের যে কোনো বিষয়ে তথ্য প্রাপ্তি সহজ হয়েছে কোন আইনের মাধ্যমে? জনগণের যে কোনো বিষয়ে
তথ্য প্রাপ্তি সহজ হয়েছে কোন আইনের মাধ্যমে? উত্তর হবে রাইট টু ইনফরমেশন ল। রাইট টু ইনফরমেশন ল। ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে ফেললে কি সমস্যা হতে পারে? ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কেউ জেনে ফেললে কি সমস্যা হতে পারে? উত্তর হবে ব্যক্তিগত তথ্য নিরাপত্তা বিঘ্ন হওয়া। স্টোন কি? স্টোন কি? তো সেক্ষেত্রে স্টোন কি? স্টোন হলো ভাইরাস। স্টোন হলো একটি ভাইরাসের নাম। নিচের তথ্যের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বলেছে রনি সামাজিক সাইটে সব সময় সক্রিয়। সে দিনরাত সামাজিক সাইটের মাধ্যমে বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা করে। এর ক্ষতিকর প্রভাব জেনেও সে ত্যাগ করতে পারছে না। মানে হলো রনি সামাজিক সাইটে কি হয়েছে? আসক্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো রনির যে সমস্যাটি হচ্ছে তার নাম। রনির যে সমস্যাটি হয়েছে, তো সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কেউ আসক্ত হয়ে যায় তাকে আমরা বলি IAD, ঠিক আছে? ইন্টারনেট অ্যাডিকশন, ঠিক আছে, ড্রাগস। তো এইটা তোমার উত্তর। তারপর হলো উক্ত আসক্তি থেকে দূরে থাকতে রনি মানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি আসক্ত হয়েছে, মানে ইন্টারনেটে যেহেতু সে আসক্ত হয়েছে, ইন্টারনেটে আসক্ত থেকে তাকে দূর নিয়ে করতে, সেক্ষেত্রে তাকে প্রথমত করতে হবে মাঠে খেলাধুলা করতে হবে। মাঠে যে বেশি খেলাধুলা করবে, মাঠে যারা খেলাধুলা করে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত থাকে না। তাই সর্বপ্রথম তাকে মাঠে খেলাধুলা করতে হবে। তারপরে সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে, মা বাবাকে আরেকটু সময় দিতে হবে। আচ্ছা, আর পরবর্তী প্রশ্নের উত্তরটা তোমরা করতে থাকো, ঠিক আছে? এই 66 এবং 67 প্রশ্নের উত্তর করতে থাকো, যেহেতু আজান দিচ্ছে, দেন আমরা আজানের পরে পরবর্তী অধ্যায় করব। এই দুইটা প্রশ্ন ক্লিয়ার করো তোমরা। হারে প্লে কি করো? এটা দিতে কাগজপত্র দেয় নাই। 9 নং ওয়াট। তোমরা এরপরে 66 এবং 67 নম্বর প্রশ্ন উত্তর করতে হারিয়ে প্লে সবাই। চলো আমরা শুরু করি, যেহেতু আজান টাইমটা আমরা একটু বিরতি রাখছিলাম। আচ্ছা, প্রশ্ন হলো তোমার এটা ছিল কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে? কোনটির কারণে কম্পিউটারের তারিখ ও সময় ঠিক থাকে? সেক্ষেত্রে উত্তর হবে হলো CMOS। CMOS এর কারণে
কম্পিউটারের তারিখে ও সময় ঠিক থাকে। নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? নিচের কোনটি অধিকতর শক্তিশালী পাসওয়ার্ড? তো এখানে সেম, যে এখানে যত ডিফারেন্স কিছু দেখবা সেটাই তোমার সবচেয়ে বেশি শক্তিশালী। যেমন এইটা দেখো বিভিন্ন কাছে প্রথমে ছোটতের অক্ষর আছে, এখানে একটা @ আছে, এখানে আরেকটা অক্ষর আছে, আবার হ্যাশট্যাগ আছে, এখানে আবার তোমার 32 আছে, এখানে আবার এ আছে। এটা কিন্তু সবচেয়ে ডিফারেন্স, তাই এটা হলো সবচেয়ে বেশি কঠিন। দেন আমরা চলে যাবো পরবর্তী অধ্যায়, অধ্যায় নাম্বার 4। ঠিক আছে, অধ্যায় 4, যে অধ্যায়ের নাম হলো তোমার আমার হিসাব ও লেখালেখি। এই হিসাবে আমাদের 4 নাম্বার যে অধ্যায় যদি দেখে, আমরা যদি এই অধ্যায়টা যদি খেয়াল করি, এই অধ্যায় দেখো বলা হয়েছে কি ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়। ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়। এখানে দেখো তোমাদের মেইনলি কিন্তু তোমাদের আছে 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার অধ্যায়। তার মধ্যে অলরেডি আমরা 2 নাম্বার কভার করে দিয়েছি, তো আমি 2 নাম্বার কেটে দিব। তারপর 4, 5, 6 আর 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় পরপর ক্লিয়ার করব। ঠিক আছে, তো ওইটা ঠিক আছে। তো আমরা যদি এখানে খেয়াল করি ভালোভাবে, তো এর পরবর্তীতে কি চতুর্থ অধ্যায়। তো আমরা চতুর্থ অধ্যায় যদি প্রথম প্রশ্ন দেখি, ডকুমেন্ট চার্ট সংযোজনে কোন গ্রুপে যেতে হয়, সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে তোমার ইনসার্ট, তারপর হলো টেবিল গ্রুপে যেতে হয়। ইনসার্ট অ্যান্ড টেবিল গ্রুপে যেতে হয়। এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করা হয়? এয়ারলাইন্স রিজার্ভেশনে কোনটি ব্যবহার করতে হয়? উত্তর হবে স্প্রেডশিট সফটওয়্যার। এয়ারলাইন্স রিজার্ভেশনে স্প্রেডশিট সফটওয়্যার প্রয়োজন পড়ে। একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে নিচের কোন কমান্ড ক্লিক করতে হয়? একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করতে নিচের কোন কমান্ডে ক্লিক করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে সেভ অ্যাজ। উত্তর হবে কি সেভ অ্যাজ। দেন এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করে, এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বর আইকন কমান্ড পাওয়া যায়? হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট ও নম্বরের আইকন তোমার কি পাওয়া যায়? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্ন উত্তর হলো প্যারাগ্রাফ গ্রুপ। উত্তর হবে প্যারাগ্রাফ গ্রুপ। ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায়। অফিস ওয়ার্ড 2007 এর অফিস বাটনে ক্লিক করলে পাওয়া যায়। সেক্ষেত্রে উত্তর হবে কি, সেখানে ক্লিক করলে কি কি পাওয়া যায়? ক্লিক করলে পাওয়া যায় হলো সেভ অ্যান্ড ওপেন। উত্তর হবে 2 ও 3। ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? উত্তর হবে সেভ। A12 সেলকে B13 সেল দিয়ে ভাগ করলে ফলাফল সেল কোন সূত্রটি লিখতে হবে? প্রথমে যে কোনো একটা সূত্র, আগে তুমি একটা ক্লিয়ারলি বুঝবা, যে কোনো একটা সূত্র লেখালেখি সমান সমান থাকা উচিত। তুমি যদি খেয়াল করো এই তিনটার মধ্যে এইটার মধ্যে এবং এইটার মধ্যে প্রথম মধ্যে সমান সমান দেওয়া শুরু করে নাই, তাহলে এই তিনটে এমনি ভুল। এইটাতে সমান সমান রয়েছে, পরে বি সেল B12 সেল ভাগ B13 সেল বলা হয়েছে, তাই এটা হলো সঠিক। ঠিক আছে, আচ্ছা। ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন? সেক্ষেত্রে এর পরবর্তী প্রশ্ন আমরা যদি খেয়াল করি, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন উত্তর হবে হলো বারবার ব্যবহার করার জন্য। বারবার ব্যবহার করার জন্য। দেন বলেছে নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। তো আমরা এখানে একটা ওয়ার্কশিট লিখেছে, এখানে বলছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক হলো এই জায়গাটা আছে। কোশ্চেন চিহ্নিত সেলটির অ্যাড্রেস কোনটি? তো এই যে কোশ্চেন চিহ্নিত সেলটি তুমি যদি ভালো করে খেয়াল করো, এদিক থেকে যদি যাই তাহলে 2, ঠিক আছে, আর এদিক থেকে যদি ই তাহলে 2E, তার মানে এই সেলটির নাম হবে কি 2E, এই যে E2। উত্তর হবে কি 2E বা E2। তো এখানে মেইনলি 9 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো E2। তারপর জেড নামের শিক্ষার্থীর বাংলা উভয় পত্রে প্রাপ্ত নম্বর সমান হলে বাংলা 2 পত্রে তার মোট নম্বর নির্ণয়ে কোনটি ব্যবহার করা হবে? বলা হয়েছে জেড নামের শিক্ষার্থীর বাংলা উভয় পত্রে, মানে বাংলা প্রথম পত্রে এবং বাংলা দ্বিতীয় পত্রে উভয় পত্রে প্রাপ্ত নম্বর সমান হলে বাংলা সেকেন্ড পত্রে তার মোট নম্বর নির্ণয়ে কোনটি ব্যবহার করা হবে? সেক্ষেত্রে তোমার যদি অপশনে এসে আমরা যদি বাংলা এখানে দেখি, বাংলায় যে বাংলা প্রথম পত্র এবং বাংলা প্রথম পত্র এটা, তো বাংলা প্রথম পত্রের থেকে কত আছে এখানে? ধরো সাপোজ এটা বি, সাপোজ আমি যদি বলি এটা বি সেল, এটা কি সেল? বি সেল।
তার মানে যদি আমরা এই ক্ষেত্রে কি করি, তো আমাদেরকে করতে হবে বি, ঠিক আছে, 10 নম্বর প্রশ্নে B4 গুণন 2। আচ্ছা, এরপরে ওয়ার্ড 2007 এর মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? ওয়ার্ড 2007 এর মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত? সেক্ষেত্রে উত্তর হবে পেজের লেআউট। উত্তর হবে পেজের লেআউট। ইনসার্ট ট্যাবে থাকে, ইনসার্ট ট্যাবে থাকে। তো ইনসার্ট ট্যাবে কি থাকে? প্রথম হলো টেক্সট, টেবিল, হেডার ও ফুটার। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে ওয়ার্কশিট আছে, এভারেজ এই জায়গায় আছে। বলা হয়েছে প্রশ্ন চিহ্নিত F2 সেলে কত হবে? প্রশ্ন চিহ্নিত F2 সেল, এই যে প্রশ্ন চিহ্নিত এই যে এখানে এই সেলে কত হবে? তো তুমি যদি খেয়াল করো এগুলো কি করব আমরা, এগুলো জাস্ট যোগ করব, মানে গড়, এভারেজ মানে গড়, এভারেজ মানে গড়। তার মানে এখানে আমরা করব মেইনলি হলো এই দুটো, এই তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ দিয়ে দিব, তাহলে যত হবে ততই। যদি আমরা এই দুটোকে এই তিনটাকে যোগ করি 105, 105, 180, 180 এর অর্ধেক কত? হিসাব করো, 180 এর অর্ধেক কত? 180 এর অর্ধেক হলো তোমার কত? 120, 160। উত্তর হবে 65। 3 নম্বর প্রশ্নের উত্তর হওয়া উচিত কত? 65, কিন্তু মেইনলি এখানে উত্তর আছে হলো তোমার 60। এখানে মেইনলি এভারেজ, এভারেজ বলতে তো 3টাকে বোঝায়, তো এখানে যদি 3টাকে যোগ করি, ও সরি 3 দ্বারা ভাগ হবে, সরি একটু বাই মিস্টেক, এই দুটোকে করলে 180, 180 3 দ্বারা ভাগ করলে হয় 60, কারণ এখানে 1টা 2টা 3টা আছে। কয়টা আছে এখানে? এখানে 3টা আছে, 1টা 2টা 3টা, আর এইগুলো যোগ করলে হয় হলো 180, যেহেতু 3টা আছে তাই 3 দ্বারা ভাগ করলে হয় 60। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্স এর টোটাল নাম্বার বের করতে কোন সূত্র ব্যবহার করতে হবে? তাহলে যদি এক্স কি, এক্স মানে এক্স কোথায়? এই যে এক্স, এক্স এর টোটাল নাম্বার হলো বি, এটা B2 C2 D2, এগুলো কি টোটাল যোগ। তার মানে এখানে আমরা ক্লিয়ারলি সমান সমান লিখে B2 C2 D2 এটা যোগ করলেও আমরা কি টোটাল নাম্বারটা পাবো, ঠিক আছে, এই টোটাল নাম্বারটা পাবো। তারপর আরেকটা হিসাবে আমরা কিভাবে পেতে পারি? তারপরে তোমার যে 14 নম্বর প্রশ্নে এখানে আমরা পেতে পারি কি সাম B2 D2, এটা আছে, আর একটা আছে হলো B/D2 সাম, এটা মানে 1 ও 3, আমরা এই 1 ও 3 এর মাধ্যমে পেতে পারি। লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? লাইন স্পেসিং অপশনটি কোন গ্রুপে অবস্থিত? উত্তর হবে প্যারাগ্রাফ। উত্তর হবে কি প্যারাগ্রাফে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তো পরবর্তী প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে নিচের ওয়ার্কশিটটি পড়ে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে একটা ওয়ার্কশিট আমরা দেখতে পাচ্ছি, বলছে ডি সেলে চালের মূল্যের জন্য কোন সূত্রটি প্রয়োজন? ডি সেল, এই যে ডি সেল, এই চাল হলো এটা। তো আমি যদি এখানে খেয়াল করি চালের মূল্যের জন্য প্রথমে B2, এখানে হলো C2, তাহলে B2 আর C2 এখানে কি সাম করলে, যোগ করলে হয়ে যাবে, গুণ করতে হবে, কারণ প্রতি কেজি চালের দাম হলো 75, 5 কেজির দাম কত? তার মানে আমাদের গুণ করতে হবে, এদের করতে হবে গুণ। তার মানে B2 গুণন C2 হতে হবে, তাও আবার সমান সমান দিয়ে আকারে। আমরা যদি দেখি 16 নম্বর প্রশ্নে এখানে দেখো সমান আছে, B2 গুণন C2 আছে, তার মানে এটা সঠিক, সমান থাকতে হবে এবং কি B2 আর C2 কি থাকতে হবে? গুণ থাকতে হবে। D5 সেলে মোট ব্যয়ের সূত্রটি কি? ডি সেল 5, এই যে ডি সেল 5, এই যে 5D, এটা মোট ব্যয়। মোট ব্যয়ের জন্য আমাকে কি করতে হবে? এগুলো সব যোগ করতে হবে, সব কি করতে হবে? যোগ। এটা হলো D2 D3 D4, এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেল। তো এগুলোকে যোগ করলে আমরা কি পাবো? মোট ব্যয়টা কিন্তু পেয়ে যাব। সেক্ষেত্রে উত্তর হবে D2 প্লাস D3 প্লাস D4, এটাকে যোগ করলে আমরা পেয়ে যাবো ইজিলি, ঠিক আছে। আচ্ছা, নিচের স্প্রেডশিটটি পড়ে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। তো আমরা এখানে দেখলাম চালের মোট ক্রয় মূল্য নির্ণয়ের জন্য নিচের কোন সূত্রটি সঠিক? তো চাল কোথায়? এই যে চাল, চাল এখানে আছে হলো 2তে আছে B2, এইটা হলো C, আর এখানে হলো 2 C2। B2 আর C2 কে কি করতে হবে? যোগ করতে হবে, কারণ এখানে বলছে ক্রয় মূল্য হিসাব করতে হবে। এই যে ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য এটা, পরিমাণ হলো এত 20 কেজি, তাহলে ক্রয় মূল্য যদি প্রতি কেজির মূল্য যদি তোমার চাল কেনে কত এটা, তাহলে এই দুটো কি হবে? গুণ হবে। জাস্ট এখানে কাজ করে দিব। তো আমি সেই অনুসারে করবো যে 18 নম্বর প্রশ্নে করবো সমান প্রোডাক্ট B2 C2, বুঝছে, B2 আর C2। তারপর 5% লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি? 5% লাভে গমের বিক্রয় মূল্যের সূত্র কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে D3 গুণন 5% প্লাস D3। আচ্ছা, ওয়ার্ড 2007 এর কোন ট্যাবে হেডার ও ফুডার গ্রুপ থাকে? ওয়ার্ড 2007 এর কোন ট্যাবে হেডার ও ফুডার গ্রুপ
থাকে। সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে ইনসার্ট। তবে কি ইনসার্টে প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে নিচের কোনটি প্রযোজ্য? প্যারাগ্রাফে এখানে আমি আবার ক্লিয়ার করছি তোমাকে। তো এখানে তোমাকে বলা হয়েছে কি প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় করতে নিচের কোনটি প্রযোজ্য? সেক্ষেত্রে উত্তর হবে হোম ফন্ট বি। হোম ফন্ট বি দিলে তোমার এটা কি অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। আর পরবর্তী প্রশ্ন বলছে ডকুমেন্টর প্রতিটি পৃষ্ঠার নম্বর দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে যেতে হবে? ডকুমেন্টর প্রতিটি পৃষ্ঠায় নম্বর দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে যেতে হবে? সেক্ষেত্রে উত্তর হবে ইনসার্ট ট্যাবে যেতে হবে। কোন ট্যাবে যেতে হবে? ইনসার্ট ট্যাবে। তার পরবর্তী প্রশ্নে যদি আমি কথা বলি, এখানে বলছে স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্নটি ব্যবহার করা হয়? স্প্রেডশিটে গুণ করার সময় কোন চিহ্নটি ব্যবহার করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে গুণন। স্প্রেডশিটে গুণ করার জন্য এই গুণ চিহ্নটি ব্যবহার করা হয়। নিচের ওয়ার্কশিটের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। তো আমি এখানে একটা ওয়ার্কশিট দেখতে পাচ্ছি। প্রশ্ন চিহ্নিত সেলটির অ্যাড্রেস কত? তুমি যদি খেয়াল করো এই অ্যাড্রেসটা এইটা, যেখানে এই অ্যাড্রেসটির কথা বললে উপরে হলো ডি আর নিচে হলো 3, তাহলে D3। উত্তর হবে কি D3। আমরা যদি এখানে খেয়াল করি এই যে D3, ঠিক আছে, উত্তর কি D3। তারপর চলে যাবো 25 নম্বর প্রশ্নে। বলা হয়েছে প্রশ্ন চিহ্নটির ঘর পূরণের জন্য ফর্মুলা কোনটি, মানে সূত্র কোনটি? তো এই যদি খরচের হিসাব করি, প্রতি কেজি এখানে দেখো প্রতি কেজি পটাশের দাম হলো 168 টাকা। পরিমাণ হলো তোমার কত? পরিমাণ কিতে আছে? পরিমাণ আছে তোমার 58। তাহলে এই দুটাকে গুণ করলে আমরা খুব ইজিলি এটা পেয়ে যাব। তার মানে B3 আর D3 কে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখবো যে সমান সমান দিয়ে B3 আর D3 গুণ কোথায় আছে। সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নে আমরা যদি দেখি, এই দেখো গুণন B3 কি, এখানে কি B3 আর হলো C3, এই যে B3 আর C3, ঠিক আছে। এই যে এটা হলো B3 আর এটা হলো যে C3, এই দুটাকে গুণ করলে পেয়ে যাবো এই যে গুণন B3 আর C3। আচ্ছা, ডকুমেন্ট ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়? ডকুমেন্ট ওয়ার্ড আর্ট যোগ করার জন্য কোন মেনুর সাহায্য নিতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে ইনসার্ট মেনুর সাহায্য নিতে হয়। কোন মেনুর সাহায্য নিতে হয়? ইনসার্ট মেনুর সাহায্য নিতে হয়। কি কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? কি কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয়? উত্তর হবে সময়ের সাশ্রয় হয়। সময়ের কি হয়? সাশ্রয় করার জন্য এই কাজটা করা হয়ে থাকে। A2 সেলে ক্রয় মূল্য এবং B2 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে মোট লাভ নির্ণয় করার কোন সূত্রটি লিখতে হবে? তাহলে একটাতে বিক্রয় মূল্য আছে, একটা হলো শতকরা লাভের হার দেওয়া আছে। এখন প্রশ্ন হলো তোমাকে কি বাই করতে হবে? তোমাকে মোট লাভের পরিমাণ বাই করতে হবে। আমরা আশা করি তোমরা মোট লাভের যে সূত্রটা সেটা কিন্তু জানো। সেটা হলো তোমাদেরকে P সমান I সমান সমান PRN, মানে মেন মূল্য মানে ক্রয় মূল্য P, তারপর হলো R পার্সেন্টেজ গুণ হলো কি N সময়। তাহলে সেক্ষেত্রে তুমি এটা লিখবে যে P মেন মূল্য গুণন R, ঠিক আছে। এইটা উত্তর হবে C নাম্বারটা। আচ্ছা, তারপর চলে যাবো কি 29 নম্বর প্রশ্নে। তো এখানে যদি আমরা খেয়াল করি 29 নম্বর প্রশ্ন, তো এখানে 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি স্প্রেডশিট গ্রুপের আইকন, প্রোগ্রামের আইকন? নিচের কোনটি স্প্রেডশিট প্রোগ্রামের আইকন? তো স্প্রেডশিট আইকন কোনটি? স্প্রেডশিট বলতে এক্সেল বোঝানো হয়। স্প্রেডশিট বলতে বোঝানো হয় কি এক্সেল, আর এক্সেলেরটা হলো এটা, কারণ এটা হলো ওয়ার্ড, ডাব্লিউ আছে ওয়ার্ড, পি আছে এটা পাওয়ার পয়েন্ট, এটা হলো তোমার কি স্প্রেডশিট বা এক্সেলের। আচ্ছা, নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী 3টি প্রশ্ন উত্তর দাও। এখানে আমরা যদি খেয়াল করি এই যে, তো আমরা যদি দেখি হোম রেন্ট বের করার সূত্র কোনটি? হোম রেন্ট কোনটা? এই যে হোম হাউস রেট 25%, এটা এখানে কোশ্চেন মার্ক আছে। তাহলে আমরা যদি হোম রেন্ট বাই করি 25% দিয়ে, সেক্ষেত্রে আমরা করব মেন মূল্য আছে তোমার এটা বেসিক 27,500 মানে 17,500 টাকা, সেখান থেকে আমরা করব। তো এখানে সেক্ষেত্রে আমরা করবো হলো এটা কি, এটা বি, আমাদের মেন মূল্য যদি খেয়াল করি এটা বি, আর এটা হলো 2 সিরিজের মানে B2 সিরিজের কত পার্সেন্ট? B2 সিরিজের 75%। তার মানে আমরা কি আমরা যদি কোনো পার্সেন্টেজ করি জাস্ট তার সাথে ওটা গুণ করতে হবে, জাস্ট তার সাথে ওটা পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হবে। তার মানে 30 নম্বর প্রশ্ন হবে, এখানে আমি হিসাবটা করলাম কি বি আর নিচে 2, তার মানে B2, এই যে B2 তো সবগুলোতে আছে, আর গুণন এই যে এটা গুণন 75%, ঠিক আছে। আচ্ছা, তারপর
হাফিজের নিট বেতন কত? হাফিজের নিট বেতন কোনটা? নিট কোথায়? এই যে নিট স্যালারি। নিট স্যালারি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে, আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আছে এটা, তার এটা নিট বলতে তার বাকি আর কত আছে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, এখানে 5% যদি হিসাব করো, আমরা এটা ক্যালকুলেটর নিতে হবে এটা করার জন্য। তো জাস্ট আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসবো এই জন্য। ওহো, ক্যালকুলেটর তো ইনস্টলই দাও নাই। আচ্ছা, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে করে নাও। তো প্রথমে আমরা এটা যেমনটা করবো যে 17,500 গুণন তোমার কত 75/100, এটা দিলে আমরা এখানে একটা টাকা পাবো। তারপরে এই টাকা যোগ করে এটা থেকে বিয়োগ করব, করলে ইজিলি আমরা নিট বেতনটা কি করব, এটা যোগ করব। প্রথম হলো 17,500, এখানে আমরা কিছু একটা পাবো, প্লাস 900 এত যোগ এত, এই টোটাল করলে আমাদের কত হয়, মানে টোটাল বেতনটা কত হয় সেটা আমরা হিসাব করব। সেটা হবে হলো 25,925 টাকা। ঠিক আছে, ক্যালকুলেটর করে দেখো। হাফিজ সাহেবের বেসিক এর সাথে বাড়ি ভাড়া যোগ করার সূত্র। হাসিব সাহেবের বেসিক যদি হিসাব করি, হাসিব সাহেবের বেসিক কোনটা? এটা, যেটা হলো B2, এটা হলো B2 এর সাথে বাড়ি ভাড়া এই যে এটা, সেটা হলো C2। B2 আর C2 কে যোগ করতে হবে, তাহলে এখানে তুমি সেই অনুসারে যোগ করে দিবা। তাহলে আমরা কি করব, এখানে B2 আর C2 কে কি করব, যোগ করব। তার মানে 32 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো, প্রথম তো এটা সঠিক, B2 আর C2 যোগ, তারপরে এটা কি B2 এর 25% বাড়ি ভাড়া, আর হলো এটা কি তোমার হলো B2 এর 25% বলতে এই যে এটা B2 এর 25%, মানে এই C2, আর B2 তো অলরেডি আগে থেকে, তাই এই দুটোকেও যোগ করলে হয়ে যাবে। এটা মানে অন্যভাবে বলছে, তাই তো উত্তর হবে 2 ও 3। তারপর স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি? স্প্রেডশিটে ভাগ চিহ্ন কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে এইটা হলো তোমার ভাগ চিহ্ন। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ক্লিক আর্ট। ক্লিপ আর্টটা তোমার ইলাস্ট্রেটে থাকে। ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হবে কন্ট্রোল সেভ। কন্ট্রোল এস হলো তোমার কি ডকুমেন্ট সেভ করার কিবোর্ড কমান্ড। ঠিক আছে, আচ্ছা, দেন আমরা চলে যাব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। বলা হয়েছে স্প্রেডশিট সফটওয়্যার তালিকাবদ্ধভাবে ব্যবহৃত হয়। স্প্রেডশিট সফটওয়্যার তালিকাবদ্ধভাবে ব্যবহৃত হয়। তো কোথায় ব্যবহৃত হয়? প্রথম হলো ডাটা বিন্যাসে, ডাটা বিশ্লেষণে, ডাটা সংরক্ষণে। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে কি তিনটাই সঠিক। তো এখানে মেনলি তো এই ধরনের প্রশ্নই থাকে, এর বাইরে তোমাকে প্রশ্ন পড়ার প্রয়োজন নাই। বাট এখানে আমরা তাও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রাখছি, যেমন এখানে আছে ক্রয় মূল্য 1200 টাকা হলে 16% লাভে বিক্রয় মূল্য বের করতে স্প্রেডশিটের সূত্র কোনটি? সেক্ষেত্রে তুমি সূত্র খুব ইজি, ক্রয় মূল্য থেকে বিক্রয়, তুমি যদি বিক্রয় মূল্য সূত্র বাই করতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মেন সূত্রটা মনে রাখতে হবে। তোমাকে মেনলি কি করতে হবে, তোমাদের যেই আগে যে গণিত করতে, সেই গণিতের যে মেন সূত্রটা আছে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার সূত্রটা হবে A3 গুণন B3% প্লাস A3। ঠিক আছে, আচ্ছা, তারপরে সাধারণভাবে সেলে সূত্র লিখে কোনটি চাপলে ফলাফল পাওয়া যায়? সাধারণভাবে সেলে সূত্র লিখে কোনটি চাপলে কি ফলাফল পাওয়া যায়? সেক্ষেত্রে 38 নম্বর প্রশ্নের উত্তর হবে ইন্টার চাপলে। কি ইন্টার চাপলে? নিচের কোনটি ফাংশন? নিচের কোনটি ফাংশন? তো নিচের কোনটি ফাংশন? সাম একটা ফাংশন, এভারেজ হলো গড় নির্ণয় করার জন্য, প্রোডাক্ট হলো গুণ করার জন্য। তাহলে এগুলো সবগুলো হলো ফাংশন, এগুলো সবগুলো হলো ফাংশন। ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরগুলোকে কি বলা হয়? ওয়ার্ড প্রসেসরে লেখালেখি করার জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষরগুলোকে কি বলা হয়? উত্তর হবে ফন্ট। বলা হয় কি ফন্ট। অফিস সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। অফিস সফটওয়্যারগুলো ব্যবহার করা যায়। তো অফিস সফটওয়্যারগুলো কোথায় ব্যবহার করা যায়? সেক্ষেত্রে এক, স্মার্টফোন, ল্যাপটপ এবং ডেস্কটপে। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে তিনটাই সঠিক। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। মুগ্ধ স্কেল দিয়ে একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপ করলো। অতঃপর সে কম্পিউটারে একটি বিশেষ সফটওয়্যার মানে এক্সেল বিশেষ সফটওয়্যার এর সাহায্যে ঘনকের আয়তন নির্ণয় করলো। প্রশ্ন হলো মুগ্ধ কোন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে? মনে রাখবে যে কম্পিউটারে যদি হিসাব নিকাশ করতে হয়, কম্পিউটারে যে কোনো হিসাব নিকাশ করার জন্য বা সংরক্ষণ করার জন্য এক্সেল ব্যবহার করা হয়। কম্পিউটারে যে কোনো কিছু সংরক্ষণ করার জন্য কি ব্যবহার করা হয়? এক্সেল ব্যবহার করা হয়। কম্পিউটারে লেখালেখি করার জন্য দুইটা সফটওয়্যার, প্রথমে ওয়ার্ড প্রসেসর বা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়, আর কোনো প্রজেক্টর যদি তৈরি করতে হয় বা প্রেজেন্টেশন যদি তৈরি করতে হয়, সেক্ষেত্রে আমরা করি হলো পাওয়ার পয়েন্টের সাহায্যে। আচ্ছা, মুগ্ধ স্প্রেডশিটে আয়তন বের করে।
মুগ্ধ স্প্রেডশিটে আয়তন বের করে কিসের মাধ্যমে কি সে করে প্রথম সূত্র দিয়ে সে করতে পারবে ফাংশন ব্যবহার করে সে করতে পারবে উত্তর হবে 1 ও 3 সরাসরি করা সম্ভব নয় A9 সেলকে B2 সেল দিয়ে ভাগ করার জন্য ফলাফল সেল সূত্রটি কি লিখবে দেখো যে কোনো একটা সূত্র লেখার জন্য সমান সমান দরকার তো এখানে দুইটা সূত্রই আছে প্রথমে বলছে A9 তুমি যদি দেখো এই দুই জায়গায় A9 আছে C আর D তে কিন্তু A9 নাই তাহলে অটোমেটিক্যালি C আর D হওয়ার অপশন নাই বলছে প্রথমে A9 তারপর একটা ভাগ চিহ্ন দিয়ে হবে B3 তুমি এই দেখো এইটা হলো সঠিক ভাগ চিহ্ন এটা এই ভাগ চিহ্নটা উল্টা হয়ে আছে তাহলে উত্তর হবে সমান সমান A9 ভাগ B9 ঠিক আছে আর এটা উল্টা যেহেতু এটা সঠিক নয় আচ্ছা দেন আমরা পরেরটা চলে যাব আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করি আমরা এখানে আর পরবর্তী প্রশ্ন বলছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি বড় সুবিধা হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের একটি বড় সুবিধা হচ্ছে তো এর বড় সুবিধা কি বানান পরীক্ষণ উত্তর হবে বানান পরীক্ষণ ওয়ার্ড প্রসেসরে বানানটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় এন কলাম এবং 13 নম্বর সারি সেল অ্যাড্রেস কত তাহলে 13 নম্বর সারি এবং কি এন কলাম তার মানে কি হচ্ছে সেক্ষেত্রে আমরা যদি 46 নম্বর বলি সেটা হলো N13 N আর 13 ঠিক আছে আচ্ছা কারণ কলামটা আগে লিখতে হয় সারিটা পরে লিখতে হয় লেখালেখির জন্য বর্তমানে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কি বলে লেখালেখির জন্য বর্তমানে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে কি বলে সেক্ষেত্রে উত্তর হবে ওয়ার্ড প্রসেসর লেখালেখির জন্য বর্তমানে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় ওয়ার্ড প্রসেসর আমি যেমনটা বললাম আর প্রেজেন্টেশনের জন্য ওয়ার্ড পাওয়ার পয়েন্ট আচ্ছা তারপরে স্প্রেডশিটে সূত্র সব সময় কি দিয়ে শুরু করা হয় দেখো যে কোনো সূত্র লেখার জন্য সমান সমান দিয়ে শুরু করতে হয় স্প্রেডশিটে বা এক্সেলে যে কোনো সূত্র লেখার জন্য তোমাকে কি করতে হবে সমান দিয়ে সূত্র লিখতে হবে কোনো আগে যদি সমান না থাকে সেটা অনায়াসে এমনিই ভুল অফিস 2007 এর টেবিল যোগ করার জন্য ব্যবহৃত হয় কোনটি অফিস 2007 এ টেবিল যোগ করার জন্য ব্যবহৃত হয় কোনটি সেক্ষেত্রে তবে ইনসার্ট টেবিল তারপর টেবিল মানে ইনসার্ট ট্যাব টেবিল আর ইনসার্ট টেবিল উত্তর হবে 1 নম্বরটা তারপরে এক্সেলের কলাম ও সারি প্রত্যেকটিকে কি বলে এক্সেলের কলাম ও সারির প্রত্যেকটিকে কি বলে তো সেক্ষেত্রে উত্তর হবে হলো সেল বলে প্রত্যেকটিকে বলা হয় সেল নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও রফিক সাহেব একটি স্কুলের লাইব্রেরিয়ান তার প্রতিদিন অসংখ্য বইয়ের হিসাব রাখতে হয় পূর্বে তিনি খাতার মাধ্যমে সেই কাজ করতেন বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির বদলতে বইয়ের হিসাব কম্পিউটারের মাধ্যমে করে থাকেন রফিক সাহেব কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করে দেখো যে কোনো আমি আগে বলছি যে কোনো একটা হিসাব নিকাশ যদি করো এক্সেল ব্যবহার করতে হয় যে কোনো একটা যদি হিসাব নিকাশ করো সেক্ষেত্রে এক্সেল ব্যবহার তুমি যদি দেখো এখানে এক্সেল অপশনটা দেয় নাই তো উত্তর হবে স্প্রেডশিট অ্যানালাইসিস উত্তর হবে কি স্প্রেডশিট অ্যানালাইসিস যদি এক্সেল দেওয়া না থাকে সেক্ষেত্রে এটা সঠিক উদ্দীপকের কাজগুলোতে কোন সফটওয়্যার বেশি ব্যবহৃত হয় উদ্দীপকের কাজগুলোতে কোন সফটওয়্যার বেশি ব্যবহৃত হয় উত্তর হবে মাইক্রোসফট এক্সেল যেহেতু এখানে এক্সেল অপশনটা আছে একটি ওয়ার্কশিটের পঞ্চম কলাম ও তৃতীয় সারির সেল অ্যাড্রেস কত সবসময় মনে রাখবো যে প্রথমে তোমাকে কি লিখতে হয় প্রথমে ওইটা লিখতে হয় মানে কলাম তারপর সারি লিখতে হয় যেহেতু এখানে পঞ্চম কলাম লেখা আছে তোমার 53 নম্বর প্রশ্নে তাহলে এখানে পঞ্চম কলাম যদি দেখো 5-3 হওয়া উচিত 5-3 কিন্তু এখানে যদি 5-3 তো কোনো নাই এখন 5-3 কি 5 মানে কি যদি এবিসিডি হিসাব করি এ তারপর বি সি ডি তারপর কি ই তার মানে এখানে কোনোটাতে 5 নাই 5 বলতে তাহলে আমরা বুঝতে পারতেছি ই আর এখানে আছে কি 3 তার মানে E3 E3 ঠিক আছে আচ্ছা দেন পরবর্তী প্রশ্ন স্প্রেডশিটে গুণ করার জন্য ফলাফল সেলে কোন চিহ্ন দিয়ে শুরু করতে হয় দেখো যে কোনো একটা যদি সূত্র লিখি আমরা অটোমেটিকলি যে কোনো সেটা গুণ হোক ভাগ হোক গড় হোক তো যাই নির্ণয় করো না কেন তোমাকে সমান সমান দিয়ে সূত্র লিখতে হবে সূত্র লেখার সময় তোমাকে অবশ্যই সমান সমান দিয়েই সূত্র লিখতে হবে A1 সেলে বিক্রয় মূল্য এবং B1 সেলে শতকরা লাভের হার দেওয়া থাকলে ফলাফল সেলে কোন সূত্রটি লিখতে হবে সেক্ষেত্রে উত্তর আছে কি এ নাম্বারটা A1 গুণন B1%। দেন আমরা এই অধ্যায়টি ক্লিয়ার করে ফেললাম এরপরে চলে যাবো আমরা পঞ্চম অধ্যায় যে অধ্যায়টির নাম আমরা যদি বলি সেই অধ্যায়টির নাম হলো তোমার মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকে বিগত সালে প্রচুর পরিমাণে প্রত্যেক সালে 4টা করে প্রশ্ন কিন্তু থাকেই আর যেহেতু এবার শর্ট সিলেবাস আগের মতো আর কি কয়েকটা অধ্যায় নাই যেমন প্রথম অধ্যায় 3 নম্বর অধ্যায়টা নাই তাই এখান থেকে মাল্টিমিডিয়া অধ্যায় থেকে এবং মানে এই কয়টা অধ্যায় থেকে
আগে যদি 5টা আসতো এখন কিন্তু বেশি আসবে, এখন আগে থেকে কিছু হলেও তোমার কিন্তু বেশি থাকবেই, ঠিক আছে, এটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রশ্ন হলো প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয়, প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয়। তো প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? বলা হয় স্লাইড লেআউট, বলা হয় কি স্লাইড লেআউট। স্লাইডে ছবি যুক্ত করার জন্য, স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক করতে হয়, ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক করতে হয়, তারপরে পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হয়, পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হয়। তাহলে স্লাইডে ছবি যুক্ত করার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচার আইকনে ক্লিক করতে হয়, পিকচার সিলেক্ট করে আবার কি ইনসার্টে ক্লিক করলেও তোমার একই কার্যকর হয়ে থাকে, ঠিক আছে। তাহলে উত্তর হবে 1 ও 2। ফটোশপ প্রোগ্রামে কত ধরনের টুল আছে? ফটোশপ প্রোগ্রামে কত ধরনের টুল আছে? উত্তর হবে 69। ফটোশপ প্রোগ্রামে টোটাল 69 ধরনের টুল আছে। দেন অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেল ঘরে 300 টাইপ করলে রেগুলেশন কত পিক্সেল হবে? আবার বলতেছি, আমরা যদি একটু ভালো করে প্রশ্নটা খাতার কাছে নিই, অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে পিক্সেল ঘরে 300 টাইপ করলে রেগুলেশন কত পিক্সেল হবে? দেখো, একটা ছবি শুধু কিন্তু একদিক হয় না, যেমন দৈর্ঘ্যের দিকে হয় তেমন আবার কি প্রস্থের দিকেও কিন্তু হয়। এখন প্রশ্ন হলো, তুমি যদি কোনো জায়গায় যদি তোমার কি এটা ক্লিক করো 3, তো যখন 3 ক্লিক করবা তখন এটা কিন্তু বর্গাকার হয়ে যাবে, 3 এদিকে 300 এদিকে থাকবে, 300 এদিকে থাকবে, 300 এদিকে থাকবে, 300 এদিকে থাকবে, কারণ কোন একটা প্রোগ্রামে 300 পিক্সেল ক্লিক করলে 300 চারিদিকে থাকবে, তার মানে সেটা অ্যাকচুয়ালি হবে 300 দৈর্ঘ্য আর 300 হলো প্রস্থ পিক্সেলের হবে। যে কোনো একটা ছবির পিক্সেল কিন্তু দুই ভাবে হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ আকারে। তুমি যদি দেখো 3 আর 3 গুণ করলে 3 9, তো মোটামুটি এই প্রথম 3টাতেই 9 আছে, এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য 4 শূন্য, এই যে 9 এবং 4 শূন্য, তাহলে উত্তর হবে প্রথমটা, উত্তর হবে প্রথমটা। সবসময় এই হিসাবটা মনে রাখবা। এখানে আমি তোমাকে 300 পিক্সেল দিয়ে বুঝালাম, বা বিগত সালের রাশিয়া বোর্ড 2024-এ 300 পিক্সেল দিয়েছে, তার মানে যে তোমার বোর্ডে যে 300 আসবে তা না, 400 আসতে পারে। তো 400 হলে 4 4 16, তারপর 4 শূন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে বৃত্তাকার সিলেকশন রেখা তৈরি করার জন্য নিম্নের কোন টুলটি ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামে বৃত্তাকার সিলেকশন রেখা তৈরি করার জন্য নিম্নের কোন টুলটি ব্যবহার করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে হলো শিফট ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা 6 নম্বর প্রশ্ন চলে যাব। তো 6 নম্বর প্রশ্ন বলছে কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বোঝায়? কোনটি দ্বারা বড় ছবির ক্ষুদ্র সংস্করণ বোঝায়? উত্তর হবে থাম্বনেল, উত্তর হবে থাম্বনেল। ইলাস্ট্রেটরে কালার মোড অপশন অংশে কতটি অপশন পাওয়া যায়? ইলাস্ট্রেটরে কালার মোড অংশে কতটি অপশন পাওয়া যায়? উত্তর হবে 2টি। কতটি অপশন পাওয়া যায়? 2টি অপশন পাওয়া যায়। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? উত্তর হবে কি ব্যবহার করতে হয়? ইফেক্ট ব্যবহার করতে হয়। একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য ইফেক্ট ব্যবহার করতে হয়, ঠিক আছে। তারপরে পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। আমি যেমনটা বললাম যে কোনো কিছু যদি লেখালেখি করতে হয় তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হয়, কোনো কিছু হিসাব নিকাশ করতে হলে মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হয়, আর যদি কোনো প্রেজেন্টেশনের কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে তোমাকে পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হয়। কথাগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কখন কোন অপশনটা তোমার জন্য প্রযোজ্য হবে, কোনটা তোমার লাগবে সেটা কিন্তু ঠিক নেই, তো এটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা চলে যাব। তো এর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, এখানে একটা উদ্দীপক আছে, বলেছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। আফরিন 10ম শ্রেণীর শিক্ষার্থী, বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম শিক্ষক মহোদয় তাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি প্রেজেন্টেশন তৈরি করতে বললেন। আফরিন তার স্লাইডে অনেকগুলো ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইড প্রদর্শন করে, অবশ্যই সেখানে ইফেক্ট ইউজ করছে, ঠিক আছে। তো আমরা যদি 10 নম্বর প্রশ্ন আসি, আফরিনের শেষ কাজটি করার সময় সঠিক পদ্ধতি কোনটি? তাহলে সে কি করছে? ভিন্ন ভিন্ন স্লাইডে সে কিন্তু ভিন্ন ভিন্ন ইফেক্ট ইউজ করছে, তার স্লাইড কিন্তু এক এক সময় দেখাচ্ছে। তো সে অ্যাকচুয়ালি অ্যানিমেশন অপশনে গিয়ে কাস্টম অ্যানিমেশনে গিয়েছিল এবং অ্যাড ইফেক্ট ইউজ করছে তিনি, ঠিক আছে। তো এখানে অপশন হতে হবে অ্যানিমেশনে গিয়ে কাস্টম
অ্যানিমেশন করেছে এবং যেখানে অ্যাড এফেক্ট তো সে ইউজ করছে। আচ্ছা, তারপর আফরিন তার কাজটি আকর্ষণীয় করার জন্য, আফরিন তার কাজটি আকর্ষণীয় করার জন্য, তো সে আকর্ষণীয় করার জন্য কি ছবিগুলো সিলেক্ট করলো, তারপর ব্লাইন্ডস, তারপর ফ্লাই ইন, তারপর ডাইমোড ইত্যাদি পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করলো, অ্যাপ্লাই টু অল অপশনে ক্লিক করলো। উত্তর হবে তিনটাই সঠিক, উত্তর হবে কি তিনটাই সঠিক। তারপর পেস্ট করার কিবোর্ড কমান্ড কি? পেস্ট করার জন্য দেখো কোনো কিছু সেভ করা, আগে মনে রাখবা যে কোনো কিছু কপি করার জন্য কন্ট্রোল সি ক্লিক করতে হয়, আর কন্ট্রোল এক্স দ্বারা কোনো কিছু কাট করতে হয়। কন্ট্রোল এক্স মানে কোনো কিছু কাট করতে ব্যবহৃত হয়। এই বিষয়গুলো ভালো করে লিখে রাখবা। কোনো কিছু কাট করার জন্য কন্ট্রোল এক্স ইউজ করা হয়। কন্ট্রোল ভি দ্বারা কোনো কিছু পেস্ট করা হয়। কন্ট্রোল ভি দ্বারা কি হয়? কোনো কিছু পেস্ট করা হয়। আর তোমাকে এটাই চাইছে যে পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি, তাহলে উত্তর হবে কন্ট্রোল ভি। কন্ট্রোল ভি দ্বারা কোনো কিছু কি করা হয়? পেস্ট করা হয়। তার মানে 12 নম্বর বির উত্তর হলো। আর কন্ট্রোল এক্স দ্বারা কি কাট করা হয়। কন্ট্রোল সি দ্বারা কি করা হয়? কন্ট্রোল সি দ্বারা কপি করা হয়। কন্ট্রোল সি দ্বারা কি হয়? কপি করা হয়। আর কন্ট্রোল পি দ্বারা তোমার প্যারাগ্রাফ করা হয়। তো এটার প্রয়োজন নাই। তো এটা হলো কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই তিনটা তোমাকে মনে রাখতে হবে। কন্ট্রোল এক্স মানে হলো তোমার কি করা হয়? কন্ট্রোল এক্স বলতে তোমাকে বোঝাচ্ছে কাট, কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল সি হলো কপি করা হয়। আচ্ছা, তারপরে প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড। কারণ যখন আমরা পাওয়ার পয়েন্টে কাজ করি প্রত্যেকটা স্লাইড নিয়ে কাজ করি, এক একটা স্লাইডকে এক একটা প্রেজেন্টেশনের এক একটা অংশ হিসাবে ধরা হয়। তারপরে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে কিবোর্ডের কন্ট্রোল বোতামে চেপে রেখে এম চাপলে কোনটি ঘটবে? পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে কিবোর্ডের কন্ট্রোল বোতামে চেপে রেখে এম চাপলে কি ঘটবে? সেক্ষেত্রে 14 নম্বর প্রশ্নের উত্তর হবে নতুন স্লাইড যুক্ত হবে। নতুন স্লাইড কি হবে? যুক্ত হবে। তারপরে মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? সেক্ষেত্রে উত্তর হবে হলো মাল্টিমিডিয়ার মাধ্যম হলো তিনটি। মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? মাল্টিমিডিয়ার মাধ্যম হলো তিনটি। দেন আর পরবর্তী প্রশ্ন যদি আমরা আসি, আর পরবর্তী প্রশ্ন বলছে কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থিত হয়? কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড মানে কি হয়? প্রথম স্লাইড উপস্থিত হয়। উত্তর হবে F5। F5 চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটি কি হয়ে যায়? অন হয়ে যায়। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? উত্তর হবে হার্ড আউটস। উত্তর হবে হ্যান্ড আউটস। তারপর স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহৃত হয়? তো সেক্ষেত্রে উত্তর হবে ডিজাইন মেনু। ডিজাইন মেনুতে গেলে তোমার কি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যেতে পারে। আমি যদি এগুলো তোমাকে একটু ক্লিয়ারলি দেখাই, আমার এখানে পাওয়ার পয়েন্ট, এই যে পাওয়ার পয়েন্ট অপশন আমি একটু দেখাচ্ছি। দেখো তোমাকে যে কোনো, যদি এখানে আমি দেখো এখানে কোনো অপশন নাই, তুমি কোনো কিছু যদি ছবি টবি যুক্ত করতে চাও ইনসার্টে যাবা। ইনসার্টে যে পিকচার আছে, কোনো একটা টেবিল দিতে হলে তোমাকে কি করতে হবে? ইনসার্টে গিয়ে টেবিল অপশনে ক্লিক করতে হবে। কোনো একটা ছবি দেওয়ার জন্য ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করতে হবে। কোনো একটা তোমার শেপ দিতে হলে ইনসার্টে গিয়ে যে শেপ ক্লিক করতে হবে। কোনো ফর্মুলা ইউজ করতে হলে তোমার ইনসার্টে গিয়ে শেপ। আর ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনে দেখো বিভিন্ন, এই যে দেখো বিভিন্ন ডিজাইন আছে। দেখো এই যে এখানে তোমার কি সরাসরি ডিজাইন অপশনে গেলে তুমি বিভিন্ন ডিজাইন পাবা। কাস্টম ডিজাইনে যে ব্যাকগ্রাউন্ড স্টাইল তুমি এখানে পেয়ে যাবা, ব্যাকগ্রাউন্ডে কেমন স্টাইল থাকবে সেই অপশনগুলো তুমি কিন্তু এখানে ক্লিক পেয়ে যাবা। তারপরে ট্রান্সফরমেশনে গেলে যে তুমি এগুলো বিভিন্ন অ্যানিমেশনের ট্রান্সফরমেশন পাবা। অ্যানিমেশন অপশনে গেলে তুমি বিভিন্ন অ্যানিমেশন করতে পারবা, যে এরকম ভাবে, ঠিক আছে? বিভিন্ন অপশনে গেলে তুমি এরকম কি করতে পারো? অ্যানিমেশন করতে পারবা। আচ্ছা, তারপরে তোমাকে যেমনটা বললাম অ্যানিমেশনের কথা শেষ। তারপরে যদি তুমি এখানে স্লাইড অপশনে যাও, স্লাইড শোতে তুমি বিভিন্ন জিনিস দেখতে পারবা। তো এই তো বিষয়গুলো, ঠিক আছে? তো আমি এগুলো তোমাকে একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। তাহলে কি তোমার কি স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য তোমাকে ডিজাইনে যেতে হবে। ডিজাইনে গেলে তুমি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি পেয়ে যাবা। মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ অপর কি নামে পরিচিত? মানে বর্ণের অপর নাম কি? সহজ বাংলায় যদি বলি বর্ণের অপর নাম কি? তো বর্ণের অপর নাম হলো টেক্সট। বর্ণের অপর নাম কি? টেক্সট। কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? কোন সফটওয়্যারে ছবি, গ্রাফ, চার্ট সংযোজন করে আকর্ষণীয় করা যায়? খুব সহজভাবে এটাকে পাওয়ার পয়েন্টে করা যায়। এটা পাওয়ার পয়েন্টে গ্রাফ, চার্ট সব ধরনের কি যুক্ত করে কি করা যায়? এটাকে আকর্ষণীয় করা যায়।
টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্টস তৈরির সফটওয়্যারটির নাম কি? এটা হবে পাওয়ার পয়েন্টের মাধ্যমে এই কাজটা কি করা সম্ভব। এখানে দেখো টেক্সট গ্রাফিক্স অডিও দিয়ে কন্টেন্টস তৈরির সফটওয়্যারটির নাম কি? উত্তর হবে পাওয়ার পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি বলেছে ডিজাইনের কাজে বিশ্বব্যাপী প্রোগ্রামটির নাম কি? ডিজাইনের কাজে বিশ্বব্যাপী প্রোগ্রামটির নাম কি? উত্তর হবে কি ইলাস্ট্রেটর প্রোগ্রাম। উত্তর হবে কি ইলাস্ট্রেটর প্রোগ্রাম। ইলাস্ট্রেটর প্রোগ্রামের মাধ্যমে কি বিভিন্ন ডিজাইন করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর পরবর্তী প্রশ্নে আসলে এখানে বলেছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? উত্তর হবে শিক্ষামূলক সফটওয়্যার। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো শিক্ষামূলক সফটওয়্যার। কোন ফটোশপে পিক্সেল ঘরে 72 টাইপ করলে সেই ফাইলের রেগুলেশন হবে 72x72, কেননা এক সাইজ তো হয় না, তাই যখন তুমি শুধু 72 ক্লিক করবা তখন অটোমেটিকলি সেটা 72x72 কনভার্ট হয়ে যাবে। যেমন 300 দেখালাম, 300-এর মতোই আর কি। দেন পরবর্তী প্রশ্নে আসি আমরা। এখানে বলেছে নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। বলেছে নেহা অ্যাডোবি ফটোশপে একটি ফাইল ওপেন করবে, এর জন্য সেই ফাইল মেনু হতে নিউ এ কমান্ড করলো, ফলে একটি ডায়লগ বক্স ওপেন হলো। প্রশ্ন হলো ডায়লগ বক্সে কালার মোড ড্রপ ডাউন মেনুতে নাই কোনটি? ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনুতে নাই কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে হলো ব্রাউন স্কেল, নাই হলো ব্রাউন স্কেল নাই। উল্লেখিত ডায়লগ বক্সের ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে কতটি অপশন রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে হলো 3টি অপশন রয়েছে। কয়টি? 3টি। অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে। অ্যানিমেশন এমন একটা জিনিস যার সাথে সম্পর্কিত রয়েছে হলো অডিও, ভিডিও, টেক্সট, তিনটাই। মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? উত্তর হবে অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে। মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় অ্যানিমেশনের চলচ্চিত্র তৈরিতে। নিচের কোনটি মাল্টিমিডিয়া? নিচের কোনটি মাল্টিমিডিয়া? উত্তর হবে টেলিভিশন। টেলিভিশন একটি মাল্টিমিডিয়া। স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? সেক্ষেত্রে উত্তর হবে হলো অ্যানিমেশন। উত্তর হবে অ্যানিমেশন। মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার তিনি যিনি। মাল্টিমিডিয়া কন্টেন্টস ডেভেলপার তিনি যিনি কি কাজ করে? যিনি ভিডিও নিয়ে কাজ করেন, যিনি অ্যানিমেশন নিয়ে কাজ করেন, যিনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলে? পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের যে কোনো ফাইলকে বলা হয় কি প্রেজেন্টেশন। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করে এখানে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। তামিম নবম শ্রেণীর শিক্ষার্থী। শিক্ষক জনাব মোহাম্মদ রফিক বিজ্ঞান বিষয়ের একটি অধ্যায় থেকে কিছু অংশ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করলেন। এতে তামিম সহ সহপাঠীদের বিজ্ঞান বিষয়ে যে ভীতি ছিল তা দূর হলো। প্রশ্ন হলো শিক্ষক জনাব মোহাম্মদ রফিক ক্লাস উপস্থাপনার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন? শিক্ষক জনাব মোহাম্মদ রফিক ক্লাস উপস্থাপনার জন্য কোন, এখানে দেখো মেনলি তিনি কি একটা ভিডিও অন করেছিল। তো যে কোনো ভিডিও, অডিও এগুলো যদি করতে চাও সেটা একমাত্র MS পাওয়ার পয়েন্ট মানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমেই সম্ভব। আর ওয়ার্ড তো লেখালেখির জন্য সম্ভব, আর হলো এক্সেল হলে হিসাব নিকাশের জন্য সম্ভব। ঠিক আছে। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া কোনটি? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া হলো ভিডিও গেমস। ভিডিও গেমস হলো একটি ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত। ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত। তো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত হলো কি? সেক্ষেত্রে আমরা যদি দেখি উত্তর হবে ভিডিও গেমস এবং শিক্ষামূলক সফটওয়্যার সমূহ। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? সেক্ষেত্রে উত্তর হবে বিজ্ঞাপন। উত্তর হবে বিজ্ঞাপন। পাত বা রেখা মোটা চিকন করার পরিমাণকে কি বলে? পাত বা রেখা মোটা চিকন করার পরিমাণকে কি বলে? উত্তর হবে স্ট্রোক। উত্তর হবে কি স্ট্রোক। ইলাস্ট্রেটর অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো। ইলাস্ট্রেটর অক্ষরের আউটলাইন তৈরি করার কমান্ড হলো শিফট প্লাস কন্ট্রোল চেপে ও বোতামে চাপ। শিফট প্লাস কন্ট্রোল চেপে ও বোতামে অথবা টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন এই অপশনে গিয়ে করা যেতে পারে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2।
ইলাস্ট্রেটর টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়? ইলাস্ট্রেটর টাইপ টুলের সাহায্যে কয়ভাবে লেখা বিন্যাস করা যায়? সেক্ষেত্রে হবে তিন ভাবে। কত ভাবে? তিন ভাবে এটা করা যায়। দেন চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্নে তোমাকে বলা হয়েছে 40 নম্বর, যদি আমরা খেয়াল করি, বলা হয়েছে ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কি? ডাইরেক্ট সিলেকশন টুলের অপর নাম কি? উত্তর হবে সাদা তীর। ডাইরেক্ট সিলেক্টর টুলের অপর নাম হলো কি? সাদা তীর। দেন আমরা চলে যাই যদি পরবর্তী প্রশ্নে যদি আমরা খেয়াল করি এখানে, তো এখানে যদি একটু দেখে, একটু দাঁড়াও, আচ্ছা এটাকে ক্লিয়ার করে। আচ্ছা, এরপরে বলছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এর প্রধান কাজ কোনটি? অ্যাডোবি ইলাস্ট্রেটর এর প্রধান কাজ কোনটি? ঠিক আছে, 41 কো। আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর এর প্রথম কাজ কি? সেক্ষেত্রে উত্তর হবে হলো অঙ্কন শিল্পের কাজ। অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রধান কাজ হলো অঙ্কন শিল্পের কাজ। তার পরবর্তী যদি দেখে, ইলাস্ট্রেটর গ্রুপের আইকন হলো ছবি, তারপর শেপ এবং চার্ট। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে তিনটাই সঠিক। ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হয়? ইলাস্ট্রেটর প্রোগ্রামে একাধিক অবজেক্টকে একটি অবজেক্টে পরিণত করতে কোন কমান্ড দিতে হয়? উত্তর হবে অবজেক্ট প্লাস গ্রুপ। অবজেক্ট প্লাস গ্রুপ। জুম ইন এর কিবোর্ড কমান্ড কি? জুম ইন এর কিবোর্ড কমান্ড কি? উত্তর হবে কন্ট্রোল প্লাস সমান। কন্ট্রোল প্লাস সিন সমান হলো জুম ইন এর কিবোর্ড কমান্ড। ঠিক আছে, দেন চলে যাবো আমরা নেক্সট অধ্যায় এবং সর্বশেষ অধ্যায় তোমাদের, যে অধ্যায়টার নাম হলো তোমার ডেটাবেস। ডেটাবেসের ব্যবহার তোমাদের টোটাল অধ্যায় ছিল হলো 2, 4, 5, 6। সেখানে আমরা 2, 4, 5 এই তিনটা অধ্যায় কমপ্লিট করে ফেলছি। লাস্ট অধ্যায় ডেটাবেস এর ব্যবহার রয়েছে, যেখান থেকে তুমি যদি দেখো সংক্ষিপ্ত সিলেবাস হলো 5টা, আর নর্মাল ভাবে 3টা, প্রত্যেকটা বোর্ডে কম্পালসরি 3টা প্রশ্ন আসে এখান থেকে, মানে এটা আসবেই। আচ্ছা, একটু নেট প্রবলেম হলো কেন? স্যার আচ্ছা, এটাকে একটু মাথায় রাখ। তো কি হলো নেট প্রবলেম? আরে নেট আচ্ছা, আচ্ছা এখানে যদি আমরা দেখি, তবে নেটের একটু প্রবলেম হয়েছে। এখানে যদি দেখো, এখানে বলছে ডিবিএমএস এর গুরুত্ব বহন করে না নিচের কোন কোন কাজটি? ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এর গুরুত্ব বহন করে না নিচের কোন কাজটি? সেক্ষেত্রে উত্তর হবে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। উত্তর হবে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। ঠিক আছে, দেন আমরা পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করে, এখানে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা যদি দেখি, এখানে কিছু দেখতে পাচ্ছি, উক্ত ডেটাবেস কয়টি ফিল্ড রয়েছে? উক্ত ডেটাবেসে কয়টি ফিল্ড রয়েছে? তুমি যদি ভালোভাবে দেখো, এখানে কয়টা ফিল্ড রয়েছে? প্রথম একটা আইডি আছে, তারপর হলো নেম আছে, তারপর এখানে একটা আছে ডিসিগনেশন, তারপর হলো স্যালারি। কয়টা? 1, 2, 3, 4টা। কয়টা অপশন আছে এখানে? 4টি ফিল্ড আছে। এখানে কয়টা ফিল্ড রয়েছে? এখানে 4টি ফিল্ড রয়েছে। দেন আমরা পরবর্তী প্রশ্নে যাই। আর পরবর্তী প্রশ্ন বলছে ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করলে কোনটির প্রয়োগ হবে? ডেট অফ বার্থ নামে একটি নতুন কলাম যোগ করলে কোনটির প্রয়োগ হবে? সেক্ষেত্রে উত্তর হবে ডিজাইন ভিউ, ইনসার্ট রো এবং নিউ ফিল্ড। ঠিক আছে, আচ্ছা তারপরে নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম নয়? নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম নয়? উত্তর হবে এমএস ডস। এমএস ডস হলো ডেটাবেস প্রোগ্রাম নয়। এমএস ডস কে ডেটাবেস প্রোগ্রাম নয়। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী প্রশ্ন যদি দেখো, এখানে বলছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। জনাব হাসান একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক। তিনি তার বিদ্যালয়ের পরিচালনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান। তিনি এটা করার জন্য কি করতে চায়? কম্পিউটার ব্যবহার করতে চান। বলা হয়েছে জনাব হাসানের জন্য কোন সফটওয়্যারটির বেশি উপযোগী? জনাব হাসানের জন্য কোন সফটওয়্যারটির বেশি উপযোগী? উত্তর হবে ডেটাবেস। উত্তর হবে কি? ডেটাবেস। দেন পরবর্তী প্রশ্ন যদি আসে, বলা হয়েছে
উক্ত সফটওয়্যারের ব্যবহার করে জনাব হাসান, মানে হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডেটাবেস ব্যবহার করার মাধ্যমে জনাব হাসান কি পাবেন? এক, আমি যদি এখানে দেখি ফার্স্ট আর টু করব, বিদ্যালয়ের সকল তথ্য আপডেট রাখতে পারবেন, সহজেই নতুন তথ্য যোগ করতে পারবেন। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। ডেটাবেজে কোন কাজের জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়? ডেটাবেজে কোন কাজের জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়? উত্তর হবে তথ্য খোঁজা। উত্তর হবে তথ্য খোঁজার জন্য ইন্ডেক্স ব্যবহার করা হয়। কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা? কোনটি অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা? উত্তর হবে ডেটাবেস। বিভিন্ন প্রকার গ্রিড লাইনের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার গ্রিড লাইনের মধ্যে রয়েছে। তো কি রয়েছে? সেক্ষেত্রে তোমার রয়েছে হলো ক্রস হেডস এবং হলো টপ। উত্তর হবে 1 ও 3। নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? নিচের কোনটি ডেটাবেস প্রোগ্রাম? উত্তর হবে প্যারাডক্স। প্যারাডক্স একটি ডেটাবেস প্রোগ্রাম। তো আমরা যদি এখানে 10 নম্বর প্রশ্নটা দেখি, 10 নম্বর হলো ডি নম্বর অপশন, ঠিক আছে? আচ্ছা, তারপরে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। তো এখানে একটা উদ্দীপক আপনারা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো উপরের ডেটাবেসটিতে কতটি রেকর্ড রয়েছে? উদ্দীপকের ডেটাবেসটিতে কতটি রেকর্ড রয়েছে? তো আমরা যদি এখানে খেয়াল করি কয়টা রেকর্ড রয়েছে? সিরিয়াল 1 এই পুরোটাকে একটা রেকর্ড বলা হয়, সিরিয়াল 2 এই পুরোটাকে একটা রেকর্ড বলা হয়, সিরিয়াল 3, তার মানে এখানে 3টা রেকর্ড রয়েছে। কয়টা রেকর্ড রয়েছে? 3টা। রাহুল, মালেক এবং আমিনা এই 3 জনের কি রয়েছে? এখানে রেকর্ড রয়েছে। এরপরে যদি আসো, উপরের ডেটাবেসটিতে কত ধরনের ডাটা রয়েছে? উপরের ডেটাবেসটিতে কত ধরনের ডেটা রয়েছে? আমরা যদি এখানে খেয়াল করি, এখানে প্রথম এখানে এক ধরনের আছে যে নাম, এখানে নাম এবং ডিস্ট্রিক্ট, এই দুইটা হলো নাম এক ধরনের, সিরিয়াল নাম্বার হলো এক ধরনের, ঠিক আছে? তাহলে 2 ধরনের হলো। তারপর হলো এখানে ডেট অফ বার্থ, এটা এক ধরনের। তাহলে কয় ধরনের হলো? মোটামুটি 3 ধরনের কিন্তু হয়ে গেছে। কয় ধরনের হয়েছে? 3 ধরনের হয়ে গেছে। আর এটাও তোমার সিরিয়াল নাম্বারের মধ্যেই পড়ে। তাহলে 1টা 2টা 3টা কয়টা ধরনের হয়ে থাকে? সেটা হবে 3 ধরনের। তারপরে ডেটাবেস ভুল এড়াতে ফিল্ডের শর্তযুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কি বলে? এটা তোমরা সরাসরি কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে লেখো যে এটার সঠিক উত্তর কি হবে, ঠিক আছে? ডেটাবেসে ভুল এড়াতে ফিল্ডে শর্তযুক্ত ডেটা এন্ট্রি সীমাকে কি বলে? সেক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ইনপুট ভ্যালিডেশন। ডেটাবেজের স্টুডেন্ট টেবিলের একজন শিক্ষার্থী আইডি, তারপর হলো নেম, ক্লাস, রোল, সেকশন, ফিল্ডের সমন্বয়কে কি বলে? দেখো এটা মেনলি হলো সবগুলো সমন্বয়ে একটা জিনিস গঠিত হবে। সবগুলো সমন্বয়ে কি হবে? একটা জিনিস গঠিত হবে। সেক্ষেত্রে আমরা এগুলো বলি রেকর্ড। সেক্ষেত্রে আমরা এটাকে কি বলে? সেক্ষেত্রে আমরা এটাকে ইজিলি বলে থাকি কি? রেকর্ড, ঠিক আছে? আচ্ছা, দেন পরবর্তী প্রশ্ন যদি আসে, পরবর্তী প্রশ্ন বলছে শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ, প্রদর্শন করাকে কি বলে? শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ ও প্রদর্শন করাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে হলো কোয়েরি বলে। কোনো কিছু খোঁজার জন্য যে অপশনটা সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা বলি কোয়েরি, ঠিক আছে? আচ্ছা, এটা রয়ে গেল কই। দেন আমরা চলে যাবো 16 নম্বর প্রশ্নে। প্রশ্ন নম্বর 16তে। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে কি? 16 নম্বর বলছে ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিবিএমএস এর পূর্ণরূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস এর পূর্ণরূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। কোনটির উপর ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিল দুটির মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যাবে? কোনটির উপর ভিত্তি করে স্টুডেন্ট ও রেজাল্ট টেবিল দুটির মধ্যে ডেটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যাবে? উত্তর হবে ফিল্ড। অনেক জনবল বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানে ডিবিএমএস এর কাজ করে। ডিবিএমএস কাজ করে, কি কাজ করে? উত্তর হবে ডেটার অনুলিপি রোধ করে, ব্যক্তিগত নথি তৈরি করে। উত্তর হবে 2 ও 3। ডেটাবেস প্রোগ্রামে স্যালারি ঘরে কোন ডেটা টাইপ হবে? ডেটাবেস প্রোগ্রামে স্যালারি ঘরে কোন ডেটা টাইপ হবে? উত্তর হবে কারেন্সি। ডেটাবেস প্রোগ্রামে একই সারির কয়েকটি ফিল্ড মিলে হয়। ডেটাবেস প্রোগ্রামে একই সারির কয়েকটি ফিল্ড মিলে হয়। তো কয়েকটি ফিল্ড মিলে কি হয়? সেক্ষেত্রে উত্তর হবে রেকর্ড। ডেটাবেস ফাইল বা ডকুমেন্টকে নানাভাবে উপস্থাপন করাকে বলা হয় ড্যাশ। ডেটাবেস ফাইল ও ডকুমেন্টকে নানাভাবে উপস্থাপন করাকে বলা হয় ড্যাশ। সেক্ষেত্রে উত্তর হবে হলো রিপোর্ট। তাকে বলা হয়
রিপোর্ট, ঠিক আছে। আচ্ছা, দেন 22 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা করার চেষ্টা করো সবাই। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আসলে তোমরা যদি করার চেষ্টা করো বা নিজ দায়িত্ব করার চেষ্টা করো, সেক্ষেত্রে কি হয়, ওই প্রশ্নগুলো সবচেয়ে ভালো মনে থাকে। এটা হলো মেন বিষয়। তুমি নিজে যেটা করবে সেটা তোমার কিন্তু সবচেয়ে বেশি মনে থাকবে। আর আমরা প্রথম থেকে যে ক্লাসটা নিয়েছি, তুমি যদি খেয়াল করো, প্রথম থেকে আমি কিন্তু ক্লাস নেওয়ার চেষ্টা করছি, এবং তোমাদের মেনলি যে কয়টা অধ্যায় আছে আমি সব কয়টা অধ্যায় তোমাদের পরপর করিয়েছি। জানো, এই কয়টা অধ্যায় তোমরা যদি করে নিতে পারো, তাহলে এতটুকু তোমাকে আশ্বস্ত করে আর কিচ্ছু পড়া লাগবে না। এবং পরীক্ষার আগে দেখা যাচ্ছে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনায় অ্যাক্টিভ থাকো, কিন্তু অন্য সময় তোমাদের কিন্তু এই অ্যাক্টিভেশনটা দেখা যায় না। তো তোমাদের সবাইকে বলবো, অবশ্যই চেষ্টা করবো যে প্রথম থেকে অ্যাক্টিভ হওয়ার, কেননা প্রথম থেকে অ্যাক্টিভ হলে তোমার যে জটিল অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো নিয়ে কিন্তু আর অত প্যারা খেতে হবে না। কিন্তু যদি তুমি প্রথম থেকে অ্যাক্টিভ না হও, তাহলে কিন্তু পরীক্ষার আগে তোমার কিন্তু অনেক প্যারা খেতে হবে। এই জিনিসটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাই সবাইকে বলবো অবশ্যই কাজ করবা। তো এখানে আমরা প্রশ্নটাতে আসি আবার। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন দাও। আমরা এখানে উদ্দীপকটা দেখে নিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রশ্ন যদি খেয়াল করি, বলা হয়েছে নেম ফিল্ডটি কোন বিন্যাসে সাজানো হয়েছে। নেম কোথায়? যে নেম, বিভিন্ন মানুষের নাম লেখা হয়েছে, এটা কোন বিন্যাস? সেক্ষেত্রে হতে হবে আরোহী বিন্যাস, কারণ এখানে এ, তারপরে এফ, এল, জে। তুমি এখানে মেনলি যদি দেখো, ভালো করে যদি খেয়াল করো, এখানে মেনলি তোমাদের এ বি সি ডি যেভাবে সাজানো থাকে, এটা কিন্তু সেভাবেই সাজানো আছে। তাই নেম ফিল্ড অ্যাকচুয়ালি কি এখানে আরোহী ফিল্ড রয়েছে, বুঝা গেল? আচ্ছা, উল্লেখিত ডেটাবেস টেবিলে আইডি নম্বর একটি নতুন ফিল্ড যুক্ত করতে হলে কোনটি ব্যবহার করতে হয়? আবার বলছি, উল্লেখিত ডেটাবেস টেবিলে আইডি নামক একটি নতুন ফিল্ড যুক্ত করতে হলে কোনটি ব্যবহার করতে হয়? সেক্ষেত্রে উত্তর হবে ডিজাইন ভিউ। কোথায় ক্লিক করতে হয়? ডিজাইন ভিউতে ক্লিক করতে হয়। এরপর বলা হয়েছে কোন পদ্ধতিতে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে শো টেবিল ডায়লগ বক্স পাওয়া যায়? কোন পদ্ধতিতে তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে শো টেবিল ডায়লগ বক্স পাওয়া যায়? উত্তর হবে কোয়েরিতে। উত্তর হবে কি? কোয়েরিতে। পরিসংখ্যান ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক? পরিসংখ্যান ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রাম ব্যবহার করা সুবিধাজনক? সেক্ষেত্রে উত্তর হবে ডেটাবেস। উত্তর হবে কি? ডেটাবেস। একই সারির একাধিক ফিল্ড নিয়ে কি তৈরি হয়? একই সারির একাধিক ফিল্ড নিয়ে কি তৈরি হয়? উত্তর হবে রেকর্ড। ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য কি ব্যবহার করা হয়? ডেটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে ইন্ডেক্স। কি ব্যবহার করা হয়? ইন্ডেক্স ব্যবহার করা হয়। ডেটাবেস প্রোগ্রাম হলো, ডেটাবেস প্রোগ্রাম হলো, তো ডেটাবেস প্রোগ্রাম কি? সেক্ষেত্রে আমরা যদি তোমার 28 নম্বর প্রশ্নের উত্তর আসে, সেক্ষেত্রে উত্তর হবে হলো ডিবেক্স, অরাকল এবং হলো ফ্রডকো। উত্তর হবে তিনটে সঠিক। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। এখানে আমরা যদি দেখি নাম্বার এবং এটা আছে এক ধরনের, তো আমি এটা ডেটাবেস এক ধরনের, ডিস্ট্রিক্ট আর নেম অ্যান্ড ডিস্ট্রিক্ট এক ধরনের। উদ্দীপকটিতে কতটি ফিল্ড রয়েছে? উদ্দীপকটিতে কয়টা ফিল্ড রয়েছে? সেক্ষেত্রে তুমি যদি এখানে খেয়াল করো কয়টা ফিল্ড রয়েছে, ফিল্ড নাম্বার 1, ফিল্ড নাম্বার 2, ফিল্ড নাম্বার 3, ফিল্ড নাম্বার 4, ফিল্ড নাম্বার 5। কয়টা? 5 রয়েছে, 5টা রয়েছে। এখানে ফিল্ড কয়টা রয়েছে? 5টা। এটা হলো খারাপভাবে যেটা থাকে ফিল্ড, আর এভাবে নিচে যেটা থাকে এটা হলো রেকর্ড। 3টা রেকর্ড আছে, 5টা ফিল্ড রয়েছে। আর ডেটা টাইপ আছে কয় ধরনের? তুমি যদি ডেটা টাইপের কথা বলো, সেক্ষেত্রে এখানে একটা ডেটা টাইপ, এটা একটা, এটা একটা, দুইটা, এটা একটা, তিনটা। এখানে 3 ধরনের ডেটা টাইপ আছে। তাহলে প্রশ্ন হলো উদ্দীপকে কত ধরনের ডেটা বিদ্যমান? উদ্দীপকে কত ধরনের ডেটা বিদ্যমান? সেক্ষেত্রে উত্তর হবে 3 ধরনের ডেটা বিদ্যমান, ঠিক আছে। কেননা সিরিয়াল নাম্বার এবং এস কে এক ধরনের ধরা হয়, ডেট অফ বার্থকে এক ধরনের ধরা হয়, আর সব ধরনের নামকে এক ধরনের ধরা হয়, ঠিক আছে। ডেটাবেজে ফাইল সংরক্ষণের জন্য কিবোর্ড কমান্ড কোনটি? ডেটাবেজে ফাইল সংরক্ষণের জন্য কিবোর্ড কমান্ড কোনটি? উত্তর হবে Ctrl+S। উত্তর হবে Ctrl+S। এতে তোমার কি হয়? ইজিলি ফাইল সংরক্ষণ হয়ে যায়। দেন আমাদের পরবর্তী প্রশ্ন আসবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডেটাবেজে অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি? ডেটাবেজে অপ্রয়োজনীয় রেকর্ড বাতিল করার কমান্ড কোনটি? সেক্ষেত্রে 32 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো তোমার নির্দিষ্ট রেকর্ড সিলেক্ট করে হোম+ডিলিট+ইয়েস। হোম+ডিলিট+ইয়েস। ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হয়? উত্তর হবে ফাইল সাইজ। উত্তর হবে কি? ফাইল সাইজ। ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য কোনটি? ডেটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা, প্রয়োজনীয় রেকর্ড নিয়ে মেইলিং লেবেল তৈরি করা, আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে
উপাত্ত উপস্থাপন করা, উত্তর হবে তিনটাই সঠিক। ডেটাবেস সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে? ডেটাবেস সফটওয়্যারে তথ্য সরবরাহ বা বিতরণ করা হয় কি আকারে? সেক্ষেত্রে 35 নম্বর প্রশ্ন উত্তর হবে রিপোর্ট আকারে। ডেটাবেস প্রোগ্রাম হলো ডিবিএস অরাকল, ঠিক আছে? ডিবিএস অরাকল হলো ফোর্থ ডাইমেনশন, উত্তর হবে তিনটাই সঠিক, উত্তর হবে তিনটাই সঠিক। তাহলে আমরা যদি এখানে দেখি নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হয়েছে উদ্দীপকে কোন কোন ফিল্ডের ডেটা বর্ণনা ক্রমে পদ্ধতিতে বিন্যাস করা যায়। তো এখানে বলা হয়েছে কি উদ্দীপকের কোন কোন ফিল্ডের ডেটা বর্ণনা ক্রমিক পদ্ধতিতে বিন্যাস করা হয়েছে। তাহলে এখানে যদি দেখি বর্ণনা ক্রমিক হিসেবে কোনটাকে বলা হয়েছে, ডেট অফ বার্থ আছে, জেলা আছে, পোস্ট কোড আছে। তো সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে, তাই তো? তো এখানে মেনলি তুমি যদি দেখো এখানে বলছে ডেটা বর্ণনা ক্রমিক পদ্ধতি। তো এখানে একই রকম যদি কথা বলি সেক্ষেত্রে আছে হলো নেম আছে, এখানে আবার জেলা আছে। এই নেম আর জেলা কিন্তু একই ধরনের, এই দুইটা কিন্তু নাম। আর ডেট অফ টাইপ হলো এক ধরনের আর পোস্ট কোড হলো আলাদা ধরনের। তাহলে এখানে উত্তর হবে কি নেম অ্যান্ড জেলা, উত্তর হবে কি নেম অ্যান্ড জেলা। আচ্ছা, দেন আমরা চলে যাবো কি 38 নম্বর প্রশ্ন। তো এখানে যদি 38 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি, এখানে বলেছে উদ্দীপকের যশোর জেলার তথ্য দেখার জন্য কোন কমান্ডটি সঠিক। তো এখানে যশোর জেলার তথ্য দেখা লাগবে, এই যে যশোর। তো এখানে ফার্স্টলি আমাদের যেতে হবে সেকশনে, আমাদের প্রথমে যেতে হবে কি সেকশনে যেতে হবে। সেকশনে যাওয়ার পর আমাদের ইকুয়ালস লিখে যশোর লিখলেই আমরা কিন্তু দেখতে পারবো ইজিলি। আচ্ছা, সত্যের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য রিবনের কোন আইকন ব্যবহার করা হয়? সত্যের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করার জন্য রিবনের কোন আইকন ব্যবহার করা হয়? উত্তর হবে টুগেল ফিল্টার। একই সারির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় একটি ড্যাশ। একই সারির কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় একটি রেকর্ড। কয়েকটি ফিল্ড মিলে তৈরি হয় রেকর্ড। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। আমরা যদি খেয়াল করি এখানে নম্বর আছে যেটা এক ধরনের ডেটা টাইপ। এখানে আগে একটা দুইটা তিনটা চারটা ফিল্ড আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রেকর্ড আছে। তারপর একটা এখানে ক্রমিক নাম্বার এক ধরনের, এই দুইটা হলো এক ধরনের ডেটা টাইপ আর এটা হলো এক ধরনের ডেটা টাইপ। তাহলে তিন ধরনের ডেটা টাইপ আছে। এবার প্রশ্ন আসি, প্রশ্ন হলো উক্ত ছকে কয় ধরনের ফিল্ড ব্যবহার করা আছে? ওকে, উপরে কয় ধরনের ফিল্ড ব্যবহার করা আছে? তো এখানে কয় ধরনের ফিল্ড আমি অলরেডি হিসাব করে দিয়েছি যে তিন ধরনের ফিল্ড আছে। নেম একটা, মানে সিরিয়াল নম্বর একটা, নেম অ্যান্ড ডিস্ট্রিক্ট একটা, আর হলো ডেট অফ বার্থ। এই তিন ধরনের ফিল্ড এখানে ব্যবহার করা হয়েছে। তো উত্তর হবে 3, উত্তর হবে কে 3। তারপরে ঢাকা ছাড়া অন্য জেলার তথ্য দেখার জন্য কমান্ড কোনটি? তাহলে এখানে লিখতে হবে সিলেক্ট ডাজ নট ইকুয়াল ঢাকা। মানে ডাজ নট ইকুয়াল ঢাকা বলতে বোঝাচ্ছে যে ঢাকাতে দেখবো না আমরা, ঠিক আছে? এটা আচ্ছা, দেন এর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতিকারী প্রতিষ্ঠান কোনটি? ডস অপারেটিং সিস্টেমের প্রস্তুতিকারী প্রতিষ্ঠান কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে মাইক্রোসফট। সারি ও কলামের সমন্বয়কে কি বলে? সারি ও কলামের সমন্বয়কে বলা হয় সেল। শর্তযুক্ত তথ্য খোঁজা, সংরক্ষণ, প্রদর্শন করাকে কি বলে? যে কোনো কিছু খোঁজা, যে কোনো ধরনের তথ্য খোঁজাকে আমরা বলি কোয়েরি। যে কোনো ধরনের তথ্য খোঁজাকে আমরা বলি কোয়েরি। রেকর্ড বা রো মোছার কমান্ড, রেকর্ড বা রো মোছার কমান্ডকে? উত্তর হবে সিলেক্ট রো হোম ডিলেট এস। তারপর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা যদি দেখি বলা হয়েছে প্রধান শিক্ষক বিদ্যালয়ের আয় ব্যয়, ছাত্রছাত্রীর তথ্য সহ অন্যান্য তথ্য কম্পিউটারে সংরক্ষণ করার জন্য অফিস সহকারীকে নির্দেশ প্রদান করলেন। তিনি কম্পিউটার শিক্ষকের সহায়তায় ডেটাবেস সফটওয়্যার ব্যবহার শুরু করেন। প্রশ্ন হলো ডেটাবেস সফটওয়্যার চালু করার ধাপসমূহ। ডেটাবেস সফটওয়্যার চালু করার ধাপসমূহ: 1, স্টার্ট মেনুতে অল প্রোগ্রামসে ক্লিক, সফটওয়্যার অফিস মাইক্রোসফট অফিসে ক্লিক, মাইক্রোসফট অফিস এক্সেসে ক্লিক। উত্তর হবে 3টে সঠিক। ডেটাবেজের তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়? ডেটাবেজে তারিখ সংযোজনের জন্য কোন ফিল্ড ব্যবহৃত হয়? সেক্ষেত্রে উত্তর হবে তোমাদের কি ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম। তো এখানে আমাদের টোটাল 6টা অধ্যায় করার দরকার ছিল। 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর এবং 6 নম্বর, মানে টোটাল 4টা অধ্যায়।
তোমাদের শর্ট সিলেবাসে টোটাল আমাদের কয়টা অধ্যায় বাদ দিয়েছে? 2টা অধ্যায় বাদ দিয়েছে। তো আমরা এখানে টোটাল 350টি এমসিকিউ করলাম, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে মোটামুটি 50, 60, 67টি করে এমসিকিউ করেছে। তাই এখানে টোটাল প্রশ্ন তোমাদের হয়েছিল হলো 350 প্লাস। তো এখানে আমি বিগত সালে যত প্রশ্ন ছিল সেগুলো পড়িয়েছি, এবং এই কটা প্রশ্ন পড়লে আশা করি তোমাকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না। এছাড়াও বাকি ক্লাসেও এই ধরনের ক্লাসগুলো আমরা অলরেডি আপলোড দেওয়া শুরু করে দিয়েছি। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশাপাশি অতি তাড়াতাড়ি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হলো তোমার ইংলিশ, এগুলো বিষয়ে পেড কোর্স আমরা লঞ্চ করতে চলেছি। তো যখন আমরা পেড কোর্স লঞ্চ করব সবাই আমাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের পেড কোর্সে সংযুক্ত হয়ে যাবা। এখন বর্তমান ইংলিশ কোর্স তুমি চাইলে রানিং করতে পারো, সেটার অপশন ডেসক্রিপশনে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।